আসসালামু আলাইকুম। ভালো আছেন? তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন। ঘুম থেকে উঠুন, ক্লাসের সময় হয়েছে। সাউন্ড শোনা যাচ্ছে কিনা? এভরিথিং ওকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। পরীক্ষা কেমন হয়েছে? বাংলা যারা দেখাইছেন, ভালো পাওয়ার কথা তো নাম্বার। ক্লাসের সময় হয়েছে। অল ওকে? সাউন্ড শোনা যাচ্ছে কিনা? এভরিথিং হ্যাঁ, আমি দেখতেছি আপাতত সবকিছু ঠিক আছে, বলা যায় না তারপর মাঝখানে কি হয় না হয়। জি, আজকের ক্লাসটা খুবই একটা সহজ ক্লাস, মজার ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে আর আগের মতো হচ্ছে এত ইতিহাস টিতিহাস নেই, আর সংক্ষিপ্ত ক্লাস হবে। সংক্ষিপ্ত বললেও অনেক টাইম লাগবে আর কি। ওয়ালাইকুম আসসালাম, বাকিরা যুক্ত হন দ্রুত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যে প্রথমেই মানুষ কম, নো প্রবলেম, কম দিয়ে শুরু করি আমরা। আচ্ছা, বাংলা ব্যাকরণ পরীক্ষার মানে সেই ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, তবে পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু টাফ হবে। হ্যাঁ, পরীক্ষার প্রশ্নগুলো। আচ্ছা, ক্লাসের প্রথমে একটু ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করি, বাকিরা আসতে আসতে। সেটা হচ্ছে দেখেন, আমরা যখন ইংরেজিতে হচ্ছে একটা ওয়ার্ড কারেকশন করি বা একটা সেন্টেন্স কারেকশন করি, ফর এক্সাম্পল দেখেন যে আই এম গো হোম, একটা বাক্য বললাম আই এম গো হোম। তো দেখেন এইটা, এই বাক্যটা ভুল। কেন ভুল? আপনারা জানেন এম ইজ আর এর পরে হচ্ছে আইএনজি হয়, ঠিক না? আই এম গোয়িং, এরকমই তো বিষয়টা। এখন দেখেন এই যে আই এম গোয়িং লিখে দেখে, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি একটা দেখি বাক্য লিখলাম, দেখি কি পারা যায়। রিসেন্টলি, ইংলিশ দিয়ে শুরু করতেছে, রিসেন্টলি বাংলাদেশ ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ। আচ্ছা বলেন তো, টিসিএইচ তো, হ্যাঁ, এই বাক্যটা সঠিক না ভুল? রিসেন্টলি বাংলাদেশ ওন দ্য ম্যাচ, এই বাক্যটা সঠিক নাকি ভুল, কে বলতে পারবেন? হুম, একটু জানান তো। রিসেন্টলি বাংলাদেশ ওন দ্য ম্যাচ, এই বাক্যটা সঠিক নাকি ভুল? স্যার বাংলা ক্লাস ইংলিশ দিয়ে শুরু করছেন? হ্যাঁ, ইংলিশ দিয়ে শুরু করছি, ইংরেজি আমাদের আচ্ছা গুড, এই বাক্যটা ভুল। কেন হবে? রিসেন্টলি বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, ঠিক না? এখানে একটা কি হবে? হ্যাজ হবে, এই তো। এখানে এটা জানেন আপনারা কি প্রেজেন্ট পার্টিসিপলের কি হ্যাজ, হ্যাভ, এগুলোই তো হয়। তো দেখেন এই জিনিসটা না আপনাকে মুখস্থ করতে হয় নাই। আপনি যখন প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা টেন্স, এগুলো যখন আপনি পড়ছেন, তখন কিন্তু অটোমেটিকলি হচ্ছে সেই নিয়মটা আপনি বাক্যে প্রয়োগ করছেন, করে বলতেছেন এই জিনিসটা ভুল। এই তো। বা এই দেখেন একটা বাক্য বললাম যে আই এম গো হোম, বা দেখেন আই এম গো হোম, তা এইটাও ভুল। কেন? আপনারা জানেন গোর পরে কি হয়? আইএনজি হয়। তো দেখেন ইংরেজির মধ্যে আমরা কি করি, একটা সেন্টেন্সকে কারেকশন করতে গেলে বা একটা ওয়ার্ড কারেকশন করতে গেলে আমরা কি করি, একটা নিয়ম প্রয়োগ করি, ঠিক না? বাংলার ক্ষেত্রে না আমরা এই জিনিসটা করি না। বাংলার ভিতরে আমরা কি করি, বাংলার মধ্যে বাম সাইডের গুলো রং, ডান সাইডের গুলো রাইট। ইন্টার এভাবে পড়ছিলেন না, শুদ্ধ অশুদ্ধ, বাম সাইডের গুলো রং, ডান সাইডের গুলো রাইট, এভাবেই পড়ে গেছেন। আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা উদাহরণ দিয়ে একটু প্যাচ লাগাবো, তারপর মেইন পড়ায় আসবো। মনে করেন একটা শব্দ লিখলাম উইক। আচ্ছা উইক, তো উইকের আমি একটা শব্দ লিখলাম উইক, এরপর আমি লিখলাম নেস। এই বাক্য, এই শব্দটা তো, ওয়ার্ডটা তো রাইট, ঠিক না? উইক, উইক থেকে উইকনেস, এই শব্দটা ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি লিখি উইকনেস মেন্ট, এটা হবে? আমি আরেকটু বাড়ায় টাড়ায় লিখলাম উইকনেস মেন্ট, হবে এটা? এই শব্দটা ঠিক হবে না ভুল হবে? বলেন, একটু দাঁড়ান। আপনি কাশেম মিয়ার দুই লাইনে বন্ধ করে দিচ্ছেন, দুই লাইন। কাশেম মিয়ার ফোন দেন তাড়াতাড়ি, আমি ক্লাসে।
কি হবে? ভুল হবে, ঠিক না? আচ্ছা, এইটা ভুল মানলাম। আচ্ছা, আরেকটু সহজ করে দিই। এঙ্গেজমেন্ট, এঙ্গেজ মানে কি? হ্যাঁ, এঙ্গেজমেন্ট। আর তোর একটা হইলো আর কি। এঙ্গেজমেন্টের পরে যদি আমি NE লিখি, এটা রাইট হবে? এঙ্গেজ, এঙ্গেজ থেকে এঙ্গেজমেন্ট, এবার আমি লিখলাম এঙ্গেজমেন্টনেস, এটা হবে? রাইট হবে? এটাও রাইট হবে না। তার মানে বুঝতে পারতেছি আমরা উইকনেসমেন্ট কিংবা এঙ্গেজমেন্টনেস এটা আসলে রাইট না। অথচ দেখেন আপনারা ইংরেজিতে পড়ে আসছিলেন এই মেন্ট আর নেস দিয়া কিন্তু নাউন বানানো হয়। এরকম পড়ে আসছি না? আমরা এরকম পড়ে আসছি। এবার বাংলা একটা দেখি। তা বাংলা একটা ঝামেলা করি আমরা, হ্যাঁ? মনে করেন এটা হচ্ছে একটা বিশেষণ। বিশেষণ মানে বুঝছেন তো? অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ, যেমন উইক একটা অ্যাডজেটিভ ছিল না? আচ্ছা, এটা হচ্ছে একটা বিশেষ্য। বিশেষ্য মানে কি? নাউন। এটার মধ্যে হচ্ছে জফলা যুক্ত হবে, জফলা, ঠিক আছে? আর জফলা যুক্ত হলে একটা জিনিস মনে রাখবেন, আমি একটু ঝামেলা লাগাই তারপর মেইন পড়া শুরু করব। আদি স্বরের পরিবর্তন হয়, আদি স্বরের পরিবর্তন হয় জফলা যোগ করলে। আচ্ছা, এবার আরেকটা নাউন লিখছি আমরা, মনে করেন এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? এখানে হচ্ছে শুধু তা যোগ করবেন, তা। আর এই জিনিসটা হচ্ছে ভুল, কিচ্ছু বুঝি নেই, এই জিনিসটা হচ্ছে ভুল। যেমন দেখেন স্যার, আমি একটা শব্দ লিখলাম এক। আচ্ছা, এক একটা অ্যাডজেটিভ না? এক, কোনো সমস্যা নেই। একের সাথে জফলা যোগ করলে আমরা কি বলি বলেন তো? একের সাথে জফলা হলে ওটাকে আমরা কি বলি? এক। এক শব্দের সাথে জফলা যোগ করলে শব্দের প্রথমে একটা পরিবর্তন আসবে, এইটা ওই হয়ে যায়, অটা আ হয়ে যায়, সামথিং। বলেন, একের সাথে জফলা যোগ করলে কি হয়? ঐক্য না? একের সাথে জফলা যোগ করলে আমরা ঐক্য বানাইছি। তার মানে দেখেন, অ্যাডজেটিভের সাথে, অ্যাডজেটিভের সাথে একটা কি করছি আমরা? প্রিফিক্স সাফিক্স যোগ করে এটারে নাউন বানাইছি, ঠিক না? আচ্ছা, অথবা আরেকটা সিস্টেমে আমরা নাউন বানাইতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে একের সাথে আমি তা যোগ করতেছি, একের সাথে আমি তা যোগ করতেছি, দেখেন এটাও এক প্রকারের নাউন। এখন আমি যদি এঙ্গেজমেন্টনেসের মতো, এই যে এখানে যেমন দেখেন, এখানে আমি দুইটাই প্রিফিক্স আনছিলাম না? এখানে আমি দুইটাই সাফিক্স আনছিলাম না? এই যে এঙ্গেজমেন্টনেস বা এই যে উইকনেসমেন্ট, এখানে যেমন দুইটা সাফিক্স আনছি, এখানেও যদি আমি সেম দুইটা সাফিক্সে এনে যদি বলি ঐক্যতা, তাহলে এটা ভুল কিনা বলেন তো? এটা ভুল। কেন ভুল হবে? কেন? আমাকে যে কোনো একটা সাফিক্স ইউজ করতে হবে। হয় আমি জফলা ইউজ করব, নয়তো আমি তা ইউজ করব। দুইটাই আমি ইউজ করতে পারবো না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। যেমন দেখেন সম, সম এটার সাথে জফলা যোগ করলে কি হবে বলেন তো? সম এটার সাথে জফলা যোগ করলে কি হবে? সম, কে বলতে পারবেন? সম শব্দের শব্দের সাথে জফলা যোগ করলে কি হবে? গুড। সম শব্দের সাথে জফলা যোগ করলে কি হবে? সাম্য, ঠিক না? এটা একটা নাউন হয়ে গেছে কিনা? অথবা আমি আরেকটা উপায় এটাকে আমি নাউন বানাইতে পারি, সেটা কি বলেন তো? সমতা, ঠিক না? কিন্তু আমি যদি দুইটাই দিই, আমি যদি জফলাও দিই তাও দিই সাম্যতা, এটা ভুল। কেন ভুল বুঝতে পারছেন? ইংরেজি দিয়া এঙ্গেজমেন্টনেস, এঙ্গেজমেন্টনেস মনে আছে? আচ্ছা, আর দেখি আমরা দরিদ্র, এটা একটা অ্যাডজেটিভ না? দরিদ্র, আমি এর সাথে আমি জফলা যোগ করলে কি হবে বলেন তো? দারিদ্র, ঠিক না? দারিদ্র। অথবা আমি কিভাবে বলতে পারি বলেন তো? আমি বলতে পারি হচ্ছে দরিদ্রতা। দেখেন এখানে কিন্তু আর জফলা আমি যোগ করতে পারবো না, কারণ একই শব্দের মধ্যে আমি একাধিক সাফিক্স যোগ করতে পারবো না, যে কোনো একটা দিয়ে আমাকে নাউন বানাইতে হবে, ঠিক না? এখন তাহলে কোনটা ভুল হবে বলেন তো? এই যে দারিদ্রতা, এই বানানটা ভুল হবে, যেখানে আমি জফলা এবং তা দুইটাই আমি ব্যবহার করতেছি। কিছুটা কি বুঝতে পারছেন? কিছুটা কি বুঝতে পারছেন? কিছুই বোঝা দরকার না, আমি মাত্র ভূমিকায় আছি, পড়া এখনো শুরুই হয় নাই, পড়া এখনো শুরুই হয় নাই। আরো দেখি আমরা, যেমন দেখেন কি দেওয়া যায়? কৃপণ, কৃপণ, ঠিক না? এটা তো অ্যাডজেটিভ। এটার সাথে জফলা যোগ করলে কি হবে বলেন তো? কৃপণের সাথে জফলা যোগ করলে কার্পণ্য। এটার সাথে জফলা যোগ করলে কি হবে? কার্পণ্য। অথবা আমি কি বলতে পারি বলেন তো? কৃপণতা। কিন্তু আমি যদি দেখেন কার্পণ্যতা বলি, তাহলে এটা ভুল কিনা বলেন তো? কার্পণ্যতা বললে এটা ভুল। কথাটা কি বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? যে
আমি একটা অ্যাডজেটিভের সাথে আমি একবারই আমি সাফিক্স যোগ করতে পারবো, একাধিকবার আমি সাফিক্স যোগ করতে পারিব না। ইজ ইট ক্লিয়ার, ইজ ইট বুঝিং? এই জিনিসটাই আমরা একটু আগে ইয়াতে দেখালাম যে উইকনেস এটা একটা নাউন হয়ে গেছে, আপনি এইটাকে আবার মেন যোগ করে নাউন করতে পারবেন না। এঙ্গেজমেন্ট এটাও একটা নাউন হয়ে গেছে নিয়ম অনুসারে, এটার সাথে আবার নেস যোগ করে নাউন করতে পারবেন না, ঠিক না? ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন যে একটা অ্যাডজেটিভের সাথে আমি একবারই সাফিক্স যোগ করে কি করব, নাউন করতে পারবো, আমি একাধিক সাফিক্স যোগ করে আমি নাউন করতে পারবো না। তো এইটা জাস্ট একটা ডেমো ছিল যে দেখেন বাংলা যখন আমরা শব্দ শুদ্ধিকরণ আমরা পড়ছিলাম আমরা মুখস্থ করে গেছি, আসলে মুখস্থ করলে হবে না, আমি যদি নিয়মটা জানি ওই নিয়ম থেকে অনেকগুলো আমি ইয়া করতে পারি, মানে হচ্ছে শব্দ শুদ্ধ করতে পারবো। বুঝতে পারছেন? ওকে, ইজ ইট রেডি? শুরু করি আমরা। বাংলা শব্দ শুদ্ধ করতে গেলে যতগুলো পার্ট আছে তার মধ্যে একটা মেজর পার্ট হচ্ছে নত্যবিধান সত্যবিধান। এই জিনিসটা খুবই ঝামেলা, খুবই খারাপ একটা বিষয়, নত্যবিধান, ঠিক আছে? এই কাহিনী, আচ্ছা আগে মুখস্থ করতেন, হ্যাঁ মুখস্থ করতেন আগে। নত্যবিধানের বিষয়টা কি, মূর্ধন্য ব্যবহারের নামই নত্যবিধান। এখন প্রশ্ন হচ্ছে কোন জায়গায় আমি ব্যবহার করব মূর্ধন্যটা? প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই এখান থেকে কোশ্চেন থাকে। তো আমরা এই জিনিসটাকে একটু গ্রাফিক্যাল আকারে বা স্ট্যাটিস্টিক্স আকারে পড়বো, ঠিক আছে? রেডি? ঘুম থেকে উঠছেন? 100 জন ক্রস করছে, 100 জন ক্রস করছে। আমরা অলরেডি কিন্তু 10 মিনিটের মধ্যে হচ্ছে একটা ছোট্টখাটো নিয়ম পড়ে ফেলছি, ঠিক না? শুরু করি আমরা। ওকে, তাহলে উই আর রেডি ফর নত্যবিধান। মানে হচ্ছে স্যার মূর্ধন্য ব্যবহারের নামই হচ্ছে নত্যবিধান। বুঝানেন প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ যে তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহারের নামই নত্যবিধান, ব্যবহারের নামই নত্যবিধান, এই তো। এখন এখান থেকে আমি আসলে দুইটা পার্ট ব্যবহার করছি, এখান থেকে আমি দুইটা জিনিস আমি পেয়ে গেলাম। একটা হচ্ছে স্যার, একটা হচ্ছে আমার সাধারণত মূর্ধন্য তৎসম শব্দের মধ্যেই হয়, এটা একটা জিনিস বুঝতে পারছি। 2 নম্বর একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে মূর্ধন্য ব্যবহারের নামই হচ্ছে নত্যবিধান। তার মানে কোনো শব্দের মধ্যে যদি আমাদের মূর্ধন্য ব্যবহার না হয় সেটা মতো নত্যবিধান হবে না। মনে করেন এখান থেকে একটা কোশ্চেন দিলাম আপনাকে যে কোনটি নত্যবিধানের অংশ নয়, কোনটি নত্যবিধির অংশ নয়, নত্যবিধি নয় মানে বিধির অংশ নয়, ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন দিলাম, এগুলো মাঝে মধ্যে সিম্পল সিম্পল কোশ্চেন থাকে। এখান থেকে 1 নম্বরে লিখলাম, মনে করেন কি দেওয়া যায়, সহজ একটা কোশ্চেন দিই, মনে করেন লিখলাম গণনা, ওকে গণনা দিলাম। 2 নম্বরে লিখলাম আমি হচ্ছে কি দেওয়া যায়, ধারণা, ধারণা দিলাম। 3 নম্বরে দিলাম হচ্ছে আমরা পুরাণ বা পুরনো, পুরনো। 4 নম্বরে আমরা দিলাম হচ্ছে ধরেন বাণিজ্য। এখন দেখেন এই চারটার মধ্যে কোনটা নত্যবিধির অংশ হবে না বলেন তো? এই চারটার মধ্যে কোনটা নত্যবিধির, মানে নত্যবিধানে আমরা খাটাইতেই পারবো না, যদিও এখানে নিয়ম বহির্ভূত শব্দ আছে। তাহলে অ্যান্সারটা কোনটা হবে বলেন তো? এখানে যে এখানে অ্যান্সারটা হবে এই পুরনো, এইটা নত্যবিধির অংশই হবে না। কেন নত্যবিধির অংশ হবে না? কারণ এখানে মূর্ধন্যই ব্যবহার হয়নি। মূর্ধন্য ব্যবহার হইলে তখন আমরা হচ্ছে নত্যবিধানের জন্য দেখব, মূর্ধন্য ব্যবহার না হলে সেটা কখনই নত্যবিধি না। সিম্পল কোশ্চেন অনেক সময় ভার্সিটিতে আসে, কিন্তু আমরা মেইন জিনিসটা না জানার কারণে মনে করি কি না কি। যেমন দেখি আপনাদেরকে একটা সহজ একটা কোশ্চেন করি, আশা করি পারবেন, এটা একবারই সহজ একটা কোশ্চেন, আমার করাটা ঠিক না তারপরে বলতেছি। আচ্ছা বলেন তো বাংলার প্রাচীনতম মহাকাব্যের নাম কি? বাংলার প্রাচীনতম মহাকাব্যের নাম কি? একবারে সহজ, কে বলতে পারবেন? একটু কমেন্ট টমেন্ট দেখান, আমি ফেসবুকের ইয়া দেখতেছি। বাংলার প্রাচীনতম মহাকাব্যের নাম কি? সহজ কোশ্চেন। রামায়ণ, আচ্ছা চন্দ্র বিশ্বাস লেখছেন হচ্ছে রামায়ণ। আর কারো কোনো মতামত? মহাভারত, ভেরি গুড। রামায়ণ মহাভারত দুইটাই? আচ্ছা রামায়ণ, রোদেলা, রামায়ণ, গুড। চর্যাপদ, আব্দুর রহমান সামি, ভেরি গুড। এই পেয়ে গেছি আমি অ্যান্সার, আমি পেয়ে গেছি হচ্ছে তুরা, তাসমিয়া আন্তুম তুরা।
স্যার এইখানে একটা আমি প্যাচ লাগাইছি আপনাদের মধ্যে। প্যাচটা হচ্ছে যে ভাই বাংলা মহাকাব্যের জনক কে? বাংলা মহাকাব্যের জনক মাইকেল মধুসূদন দত্ত। তো ভাই উনি যেটা লিখবে এটাই তো প্রাচীনতম। কিন্তু আমি আপনার প্যাচ লাগাইছি কি বাংলা প্রাচীনতম মহাকাব্যের নাম কি? আপনি শুনে মনে হচ্ছে আল্লাহ কি না কি, কত বছর আগে জানি লেখা হয়েছে। জি না, মহাকাব্যের জনককে, বাংলা মহাকাব্যের জনককে, সেটাই তো প্রাচীনতম। কি বুঝতে পারছেন? ইজ ইট বুঝিং? হ্যাঁ, ইয়াদাব অনেকেই পারতেন, সৌরভ যাদব, তারপর অনেকেই পারতেছেন। এটা কি হবে? মেঘনাদ বধ। তো এরকম ভাবে সিম্পল বিষয়গুলো না জানার কারণে আমরা অনেক সময় হচ্ছে কি এটাকে গোলায় ফেলি। তা আচ্ছা, এরপর দেখেন তাহলে এই দুইটা জিনিস আমরা পেলাম। সাধারণত তৎসম শব্দেই মূর্ধন্য ব্যবহার হয়, আর ২ নম্বর হচ্ছে মূর্ধন্য ব্যবহার হইলে সেটা আমরা নত্যবিধির জন্য একসেপ্টেড করব, আদারওয়াইজ আমরা করব না। আচ্ছা, এবার আরেকটা শব্দ স্যার মনে রাখবেন, এখানে একটা বিষয় আমি পরে স্লাইডে সব দেখাবো, নয়তো আবার সব স্লাইড দেখালে পরে বলবেন স্যার শুধু স্লাইড দেখা রিডিং পড়াইতেছে। ঠিক আছে, দোষ মানে বেশি পড়াইলেও দোষ, কম পড়াইলেও দোষ। আচ্ছা যাই হোক, আসেন বিদেশি শব্দ মানে বুঝছেন তো? আরবি, ফার্সি, উর্দু, নোয়াখালী, বরিশাল, এগুলো আর কি। বিদেশি শব্দের বানানে মূর্ধন্য, এটা একটু অন্য কালার দিয়ে দিই, মূর্ধন্য স আর ছ হবে না। আবার রস্যিকা দিয়েও আছে, ওইটা পরের কথা। বিদেশি শব্দে কি হবে? মূর্ধন্য স আর ছ হবে না। আচ্ছা, কিভাবে বিদেশি শব্দের বানানে? এইটাই হচ্ছে আমাদের পরীক্ষায় আসে। যেমন দেখেন একটা শব্দ গ্রিন, দেখেন আনোয়ার খান মডার্ন, দেখবেন ধানমন্ডিতে গেলে ওরা মডার্ন বানানটা মূর্ধন্য দিয়ে লেখা রাখছে। ভুল, 100% ভুল। বুঝতে পারছেন? আচ্ছা, আরো দেখি আমরা। যেমন দেখেন আগস্ট বানানে আমরা অনেকেই হচ্ছে মূর্ধন্য স দিই, ভুল, বিদেশি শব্দ। তারপর দেখেন কর্নেল বানানে অনেকেই মূর্ধন্য দিই, ভুল, ঠিক আছে, বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। এরপর দেখেন আপনার কি দেওয়া যায়, ফটোস্ট্যাট বা ইস্ট ওয়েস্ট বা স্টার কাবাব, দেখছেন মূর্ধন্য স দিয়ে লেখে। তো যত বিদেশি শব্দের বানান আছে, গ্রিন বানানে অনেকেই মূর্ধন্য দিয়া লেখে, ভুল। ইভেন অনেক জায়গায় দেখবেন ফার্নিচার বানানো অনেকে মূর্ধন্য দিয়া লেখে, ফার্নিচার, ভুল। বুঝতে পারছেন? ইভেন আপনার মনে করেন যে কি দেওয়া যায়, যে আপনার গ্রিন ফার্নিচার, স্কুলের নামের মধ্যে দেখবেন স্কুল অ্যান্ড কলেজ, এই অ্যান্ড বানানো মূর্ধন্য দিয়া লেখে, ভুল। বুঝতে পারছেন? এখন কারো নাম যদি আপনি সালাম সাহেবের যদি ছালাম সাহেব লেখেন, বা ছালাম প্রপার নাউন হিসাবে না, বা আসসালামু আলাইকুম এভাবে যদি বলেন, সেটাও ভুল হবে। কারণ বিদেশি শব্দের বানানে কি হবে না? মূর্ধন্য স আর ছ হবে না। প্রথম নিয়মটা কি বুঝতে পারছেন? বিদেশি শব্দের বানানে কি হবে না? একটু অপেক্ষা করেন। হ্যাঁ, সাউন্ড আছে না? বন্ধ হয়ে গেল কেন এটা? হ্যালো, হ্যাঁ আছে, হ্যাঁ আছে, জানি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। আমি আমার ফোন থেকে
আচ্ছা লিখছিলাম, আচ্ছা ঠিক আছে, যাই হোক কি লিখছেন জানি না। সালাম, আরে কইলো আর কি, ঢাকায় বাসা লিখলো আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে এরকম আমরা হারায় যাবো, সমস্যা নেই। আচ্ছা এখন আমরা একটু স্ট্যাটিস্টিক্স আকারে হচ্ছে বা পরিসংখ্যান আকারে নত্যবিধানটা আমরা পড়তেছি, একটু ভালো করে বুঝে নিই আমরা। এখানেই পড়া শেষ, নত্যবিধান। এত তো এটা লিখবই না। 1 2 3 4 বাস, এখানেই নত্যবিধান শেষ। এটা খালি চোখে দেখা না যাওয়ার মতো, ঠিক আছে। এখানে স্টেপ বাই স্টেপ আমরা নিয়মগুলো প্রয়োগ করব। আচ্ছা প্রথমে আমরা পড়ছিলাম নত্যবিধানের জন্য শর্ত হচ্ছে কি, আমাদের প্রথম কথা হচ্ছে স্যার বিদেশি শব্দ না হওয়া। এটা হচ্ছে নত্যবিধানের জন্য শর্ত, বিদেশি শব্দ না হওয়া। এখন দেখেন প্রচলিত ইংরেজি আরবি শব্দ তো আমরা জানি, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে কিছু শব্দ আছে যেগুলো দেখতে আপাতত বাংলা কিন্তু বাস্তবে হচ্ছে বিদেশি। দেখতে বাংলা কিন্তু বিদেশি, মানে ফরেনার, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে, সেগুলো আমরা নির্দিষ্ট করে দিচ্ছি আপনাদেরকে। যেমন দেখেন 1 নম্বর হচ্ছে পরগনা। এইটা দেখতে আপনার এই দেশি মনে হলো, আসলে কিন্তু বিদেশি জিনিস। এটা পরগনা বানানে দন্তন্য হবে পরগনা। সেম দেখেন দূরবীন, এইটাও দন্তন্য হবে দূরবীন, বুঝতে পারছেন। তারপর দেখেন লণ্ঠন, একটা শব্দ আছে না লণ্ঠন, এই লণ্ঠন বানানটাও আমাদের দন্তন্য হবে, এটা আসলে বিদেশি শব্দ। এবার আমরা প্রচলিত ওয়ার্ডগুলো নিই, যেমন কর্নেল, এটাও দন্তন্য হবে, ঠিক আছে। কর্নার, দেখবেন মুদির দোকানে লেখা থাকে কর্নার, দন্তন্য হবে। বুঝে গেছে বিষয়টা, বুঝতে পারছেন। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা, যেমন দেখেন কি দেওয়া যায়, ফার্নিচার দন্তন্য হবে। কেন দন্তন্য হবে? বিদেশি শব্দ, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আচ্ছা তাহলে এটা বুঝা গেছি আমরা, একটু আগে আমরা এটা আলোচনা করছি। এই আপনাদের কলেজে নবীন বরণ হয়েছিল সবার? নবীন বরণ, আমরা একটু নবীন বরণ নিয়ে আলোচনা করি। আচ্ছা নবীন, নবীন বানানে দেখেন আমরা দন্তন্য দিয়া লিখি, ঠিক না, নবীন। আর বরণ বানানে দেখেন আমরা মূর্ধন্য দিয়া লিখি। এইটার কারণ কি, এখন আমরা সেকেন্ড রুলসটা অ্যাপ্লাই করব নবীন বরণের। দেখেন নবীন বানানে আমরা দন্তন্য দিয়ে লিখতেছি, কিন্তু বরণ বানানে আমরা মূর্ধন্য দিয়ে লিখতেছি। এইটার কারণটা হচ্ছে স্যার, সেকেন্ড রুলসটা আমরা দেখব, সেটা হচ্ছে শব্দের মধ্যে আমার অবশ্যই র অথবা মূর্ধন্য স থাকতে হবে। র অথবা মূর্ধন্য স থাকতে হবে। র বা মূর্ধন্য স্বর পরে যদি কোনো ন থাকে তাহলে সেটা মূর্ধন্য হবে। র বা মূর্ধন্য স্বর পরে যদি ন থাকে তাহলে মূর্ধন্য হবে। স্যার ওয়েট করেন না, আমরা আসি তো, আই এম ওয়েটিং। দেখেন ফর এক্সাম্পল, দেখেন এখানে বরণ বানানে আমরা মূর্ধন্য দিছি, কেন দিছি, কারণ এখানে রর পরে মূর্ধন্য আসছে, ঠিক না। কিন্তু দেখেন আপনি নবীন বানানে কেন আমরা দিই নেই, কারণ এখানে র বা স নাই। এবার দেখেন গবেষণা বানানো আমরা মূর্ধন্য দিচ্ছি, কেন মূর্ধন্য দিচ্ছি, কারণ এখানে মূর্ধন্য স আছে, ঠিক না। আচ্ছা এরপর দেখেন আমরা ঋণ দিনে আমরা ঋণ, এ ঋণ বানানো আমরা মূর্ধন্য দিব, কারণ এখানে রর উচ্চারণ আছে। এখন র বলতে কি শুধু র না, র বলতে এখানে রেফ, রফলা, রিকার সব পড়বে। আর স্বর মধ্যে কিন্তু ক্ষীয়টাও পড়বে, কারণ ক্ষীয়কে ভাঙলে কি হয়, ক প্লাস স, ক প্লাস স দিয়ে কি হয়, ক্ষীয় হয়। যেমন দেখেন লক্ষণ, লক্ষণ বানানো আমরা মূর্ধন্য দিয়ে লিখবো, কারণ ক্ষীয়, ক্ষীয়কে ভাঙলে কি হয়, ক প্লাস স। এরপর দেখেন আমরা লিখি না কৃষ্ণ, এই কৃষ্ণ বানানে আমাদের মূর্ধন্য হবে। কেন মূর্ধন্য হবে কৃষ্ণ, এটা কিন্তু ইও না, এটা কিন্তু মূর্ধন্য, মনে রাখেন। বুঝতে পারছেন বিষয়টা, ইজ ইট বুঝিং, বুঝতে পারছেন। সেম দেখেন আপনি বর্ণনা, এই বর্ণনা বানানেও মূর্ধন্য হবে, বুঝে গেছে বিষয়টা। আমার গ আর মূর্ধন্য স্যার পূর্ণমাত্রা আর অর্ধমাত্রা একটু খেয়াল করেন। মূর্ধন্য এবং দন্তন্যর মধ্যে বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে পূর্ণমাত্রা আর অর্ধমাত্রা। এই দেখছেন, এটা পূর্ণমাত্রা আর এটা হচ্ছে অর্ধমাত্রা, নিচে টান দিয়ে লম্বা হবে এইটা না। তারপরে বুঝে নিয়েন, বুঝে নিয়েন, মুখে তো বলতেছি, এটা বুঝতে পারছেন। আচ্ছা এবার বলেন তো স্যার, সহজ একটা কোশ্চেন দিই আপনাদেরকে। শেখ হাসিনা বার্ন ইউনিট আছে না, আর শেখ হাসিনার নাম লইছে আল্লাহ জানে। কৃষ্ণ এটা ইও না, এটা কিন্তু মূর্ধন্য, কৃষ্ণ এটা কিন্তু ইও না, যুক্তবর্ণ পড়াইছিলাম গত ক্লাসে। শেখ হাসিনা বার্ন ইউনিট, বার্ন বানানে কোন ন হবে, মানে আমি এভাবে লিখলাম খুব সহজ করে, বার্ন, বার্ন, এই কি লিখলাম, হ্যাঁ এই বার্ন বানানে কোন ন হবে, আমি মূর্ধন্য দিয়ে লিখছি, এটা ঠিক না ভুল, বার্ন। কৃষ্ণ সরপরে মূর্ধন্য হইছে, বাঁধন, বার্ন বানানে কোন ন হবে,
দন্তন্য হবে। কেন? এটা কিন্তু বিদেশি শব্দ, এখানে রেফ দেখলে হবে না, এখানে রেফ দেখলে হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে গালে ব্রণ হয় না, এই ব্রণ বানানে কোন ন হবে? ব্রণ, গালে যে আমাদের ব্রণ হয়, ব্রণ বানানে কোন ন হবে? আমি মূর্ধন্য দিয়ে লিখছি, পূর্ণমাত্রা, রাইট। হ্যাঁ, ব্রণ হয় যে, ব্রণ বানানে কোন ন হবে? দন্তন্য না মূর্ধন্য? চিন্তা ভাবনা করে দিন। মূর্ধন্য, রোদেলা লিখতেছেন দন্তন্য, কেন দন্তন্য হবে? মূর্ধন্য লিখছেন তৃষ্ণা নাকি না তিসরু, লাগছে প্যাচ ভাই। ব্রণের ইংরেজি হচ্ছে পিম্পল, পিম্পল, বুঝছেন? ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড দেখেন না, পিম্পল। ব্রণের বানানে কিন্তু হচ্ছে মূর্ধন্য হবে, দন্তন্য হবে না, ব্রণ বানানটা মূর্ধন্যই থাকবে। আমি লেখা দিচ্ছি এখানে, জান, মূর্ধন্য, ব্রণ, বুঝছেন? মূর্ধন্য হবে। তাহলে দুইটা নিয়ম শেষ আমাদের। প্রথম নিয়মটা আমরা কি বললাম? বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না। আর সেকেন্ড রুলসটা কি বললাম আমরা? র বা স্বর পরে কি হবে? মূর্ধন্য হবে। এই তো, র বা স্বর পরে মূর্ধন্য হবে। এবার আমরা থার্ড রুলসের দিকে যাব। থার্ড রুলস, থার্ড রুলসটা পড়ার আগে কিছু নিয়ম দেখে নিই আমরা। থার্ড রুলসটা দেওয়ার আগে কিছু উদাহরণ দেখি আমরা। যেমন দেখেন, অগ্রহায়ণ একটা শব্দ লিখলাম, আমি সবগুলা মূর্ধন্য দিয়ে লিখলাম, আমার ইচ্ছা আমি লিখুম। রচনা একটা শব্দ, মূর্ধন্য দিয়ে লিখলাম। তারপর কি দেওয়া যায় বলেন? পরমাণু, মূর্ধন্য দিয়ে লিখলাম। প্রতিবেদন, সব মূর্ধন্য, মনে চাইছে আমার। ক্ষেপণাস্ত্র। দেখেন এইখানে আমরা মানে অবশ্যই জানি সবগুলা আসলে মূর্ধন্য হবে না, ঠিক না? এখানে সবগুলা মূর্ধন্য হবে, এটা মূর্ধন্য। কোনটা বিদেশি শব্দ স্যার? এটাও তো বিদেশি শব্দ, মানে কি ব্রণ কবে বিদেশি হইলো? প্যারালাবলি অ্যাড দেখতে হবে। আচ্ছা, এখানে দেখেন সবগুলো আমি মূর্ধন্য দিচ্ছি, কিন্তু আপনারা আসলে জানেন এগুলা মূর্ধন্য সব হবে না। রচনা আমরা কখনোই মূর্ধন্যতে লিখি নেই, ভুল করা ছাড়া। তাহলে এখানে নিশ্চয়ই কোনো নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, একটু ভালো করে বুঝে নেন নিয়মটা। সেটা হচ্ছে দেখেন যে এখানে দেখেন রর পরে ডিরেক্টলি ন চলে আসছে, ঠিক না? বরণ, বা দেখেন গবেষণা, স্বর পরে ডিরেক্টলি ন আসছে। তারপর দেখেন ক্ষিয়র পরে ডিরেক্টলি ন আসছে। ডিরেক্টলি যখন ন আসতেছে সেকেন্ড রুলস অনুসারে, তাহলে আমরা মূর্ধন্য দিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক না? কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন এখানে র এবং নর মধ্যে একটা ডিস্টেন্স আছে, দেখছেন? র এবং নর মধ্যে ডিস্টেন্স সেম, র এবং নর মধ্যে ডিস্টেন্স, র নর মধ্যে ডিস্টেন্স। প্রত্যেকটা শব্দের মধ্যে দেখেন র এবং নর মধ্যে বা স এবং নর মধ্যে কি আছে? একটা ডিস্টেন্স আছে। কথাটা কি বুঝতে পারছেন? পার্থক্যটা কোথায়? আমরা দ্বিতীয় নিয়মে দেখতেছি র এবং ন বা স এবং নর মধ্যে কোনো ডিস্টেন্স নাই, কিন্তু থার্ড নিয়মে আমরা দেখতেছি র, ন এবং স, নর মধ্যে বিশাল ডিস্টেন্স আছে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন নি এটা? দেখছেন, বুঝতে পারছেন এটা? তা এখন আমরা কোন রুলসটা অ্যাপ্লাই করব? এখন রুলসটা হচ্ছে স্যার, একটু ভালো করে বুঝেন না, এখানে আমরা যে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সের মধ্যে আমরা দেখব ক বা প বর্গীয় বর্ণ। আচ্ছা, ক বর্গীয় বর্ণগুলা কি কি খাতায় লিখে নেন। ক, খ, গ, ঘ, উ, আর প, ফ, ব, ব, ম। ক, খ, গ, ঘ, উ, প, ফ, ব, ব, ম। ঠিক আছে, টোটাল 10টা, তাড়াতাড়ি লিখে নেন, তাড়াতাড়ি লিখে নেন। এরপর হচ্ছে হ, অন্তস্তীয়, অন্তস্তীয় জ। টোটাল কয়টা হলো? 13টা হলো। বুঝতে পারছেন বিষয়টা? ভালো করে বুঝে নেন। র, এবং আমরা দ্বিতীয় রুলসের মধ্যে কি দেখছি আমরা, যে রর পরে ডিরেক্টলি ন চলে আসছে। থার্ড রুলসে যায় কিন্তু আমরা এই জিনিসটা দেখতেছি না, আমরা দেখতেছি র এবং নর মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্সের মধ্যে যদি কেবল এই 13টা বর্ণ যদি থাকে, এই 13টা বর্ণ যদি থাকে, তাহলে মূর্ধন্য হবে। ভালো করে বুঝে নেন, র এবং নর মধ্যে যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সের মধ্যে যদি কেবল এই 13টা বর্ণ যদি থাকে, তাহলে মূর্ধন্য হবে। তো মাঝখানে যদি অন্য কোনো বর্ণ চলে আসে, তাহলে দন্তন্য হবে। মাঝখানে অন্য কোনো বর্ণ চলে আসলে দন্তন্য হয়ে যাবে। আমরা প্রত্যেকটা উদাহরণ দেখি। যেমন দেখেন অগ্রহায়ণ, প্রথমে আমরা দেখব, স্টেপ বাই স্টেপ যাব, কিন্তু স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে আমরা দেখবো অগ্রহায়ণ, এটা কি বিদেশি শব্দ কিনা? আমাদের জানা মতে এটা কোনো বিদেশি শব্দই না। 2 নম্বরে আমরা দেখবো এখানে র বা স আছে কিনা। দেখেন তো, অগ্র, র আছে না? দেখছেন এখানে কিন্তু র আছে, দেখছেন এই যে র। আচ্ছা, এরপর কি আছে? হ আছে, হ দেখেন আমার এই 13টার মধ্যে আছে। অন্তস্থ আছে, আমার এই 13টার মধ্যে আছে। তাহলে কোন ন হবে? মূর্ধন্যই হবে, কোনো ঝামেলা নাই। আরেকটা দেখি আমরা,
রচনা এটা কি বিদেশি? না, বিদেশি না। র আছে, আছে র আছে, সেকেন্ড রুলস অনুসারে র আছে। রর পরে কি আসছে? চ আসছে। চ এসে দেখেন, চ কি আমার এই 13টা বর্ণের মধ্যে আছে? নাই। চ এই 13টা বর্ণের মধ্যে নাই। তাহলে এখানে কি হবে স্যার? এখানে দন্তন্য হবে। কথাটা কি বুঝতে পারছেন? এখানে দন্তন্য হবে, এখানে কিন্তু মূর্ধন্য হবে না। আচ্ছা, পরমাণু বিদেশি না। র আছে, আছে। রর পরে কি আসছে দেখেন তো? রর পরে ম আসছে। ম কি আমার রুলসের মধ্যে আছে? আছে, কারণ প বর্গীয় বর্ণ। প বর্গীয় বর্ণগুলা কি কি? প ফ ব ভ ম, মনে আছে? প ফ ব ভ ম, এই হচ্ছে প বর্গীয় বর্ণ। তাহলে কোন হবে? মূর্ধন্য হবে। ঠিক আছে। প্রতিবেদন বিদেশি না। র আছে, আছে, কিন্তু রর পরে কি আসছে? ত। ত এসে দেখেন রুলস ব্রেক করে ফেলছে কিনা? কত এসে রুলস ব্রেক করে ফেলছে। ঠিক আছে। তাহলে কোন হবে বলেন তো? ত এসে রুলস ব্রেক করে ফেললে আমাদের দন্তন্য হবে। বুঝা গেছে বিষয়টা? ক্ষেপণাস্ত্র বানালে তাহলে কোন হবে? ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, ক্ষিয়র মধ্যে কি আছে? স আছে, তারপর কি আছে? প আছে, আমার রুলসে মিলছে, তাহলে মূর্ধন্য হবে। বুঝা গেছে বিষয়টা? স্যার 13টা বর্ণ আবার একটু লিখে নেন। ক খ গ ঘ উ, ক খ গ ঘ উ, প ফ ব ভ ম, 13টা বর্ণ লিখে নেন। ক বর্গীয় 5টা, প বর্গীয় 5টা। এইটা বুঝতে পারছেন? এটা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাব। আমরা স্টেপ বাই স্টেপ যাব, মানে প্রত্যেকটা নিয়ম অ্যাপ্লাই করতে করতে যাব। ইজ ইট ক্লিয়ার? আছেন? তাহলে কি বললাম? সেকেন্ড রুলসে ছিল আমার র বা সর পরে ডিরেক্টলি ন থাকলে কোনো ঝামেলা নাই, ডিরেক্টলি মূর্ধন্যই হবে, কিন্তু র এবং নর মধ্যে গ্যাপ থাকলে আমরা থার্ড রুলস অ্যাপ্লাই করব। ঠিক আছে। আচ্ছা, এবার সহজ একটা উদাহরণ দিই, তারপর কেটে ফেলবো আমরা উদাহরণটা। বলেন তো স্যার, বহন বানানে কোন ন হবে? চিন্তা ভাবনা করে বলেন। বহন খুব সহজ। কেমিস্ট্রি যখন ছিল, পরমাণু বিদেশি ছিল না। পরমাণু কি বিদেশি শব্দ? অ্যাটম, অ্যাটম কি তাহলে বাংলাদেশি? বহন মানে কোন হবে? কেন দন্তন্য হবে? বহন, এখানে ব আছে, হ আছে, কেন দন্তন্য হবে? এই ধরা খেয়ে গেছেন তাহিরা। এই আরো আরো 2-4 জন ধরা খেতেছেন। এখানে ব আর হ আছে, তো তাহলে কেন দন্তন্য হবে? এটা মধ্যন্য হওয়ার কথা না? আয়সা, না না, বাংলা শব্দের জন্য না স্যার, এটা বাংলা শব্দের জন্য না। এই তো ধরা গেছে জান্নাত। ভাই এইটাই ভার্সিটি, মানে বলে বলে আপনাদেরকে ভুল করানো পসিবল। বলে বলে। রাইট, আয়সা, আয়সা ঠিক বলছে। এখানে তো র বা সই নাই। আমি তো থার্ড রুলসে যে অ্যাপ্লাই করব, আগে তো আমাদের র বা স থাকতে হবে, সেকেন্ড রুলসটা আগে থাকতে হবে না? এখানে তো সেকেন্ড রুলসের সাথে সেকেন্ড রুলসই নেই, এই জন্য কি হবে? দন্তন্য হবে। বুঝতে পারছেন কথাটা? এখানে তো র বা সই নেই, আমি মধ্যন্যতে যাবই তো না এখানে। হ্যাঁ রাইট সাদিয়া, সেকেন্ড রুলস। আচ্ছা, তারপর আসেন, বলেন তো গর্জন। গর্জন বানানে কোন ন হবে? গর্জন খুবই সহজ। র আছে কিন্তু দেখেন, গর্জন মধ্যন্য হবে। একসাথে সবগুলা দিয়ে দিতেছেন। সুমি লিখতেছেন মধ্যন্য। গুড, এই তো পারতেছেন। সুন্দরে সুন্দরে ভুল করতেছেন। সরি, ঠিক করতেছেন। এ দন্তন্য হবে। রুম্পা লিখতেছেন দন্তন্য হবে। কেন কেন? এটা র আছে তো, তাহলে দন্তন্য হবে কেন? দন্তন্য হবে কেন? এই লাগছে প্যাচ। কেউ বলতেছেন র থাকার কারণে এখানে মধ্যন্য হবে, ঠিক না? হ্যাঁ আশিক, দেখেন একটু এক্সপ্লেইন করে কেউ বলতে পারবেন? এক্সপ্লানেশন দিয়ে কেউ বলতে পারবেন কেন দন্তন্য হবে বা কেন মধ্যন্য হবে? আচ্ছা, আমরা দেখি। রাইট, এই তো আরিফিন। এখানে হচ্ছে রর পরে জ হইছে, যেমন দেখেন গ, গর পরে কি আছে? র। রর পরে কি আছে? জ আছে না? জ কি আমার এই 13টা বর্ণের মধ্যে আছে? বলেন মাননীয় স্পিকার, এই জ কি আমার 13টার মধ্যে বর্ণের মধ্যে আছে? বলেন তো। গুড, এই তো বাঁধন। না, আমি তো সবার পক্ষে আছি। আমি নিরপেক্ষ, আমি দন্তন্যর পক্ষেও আছি, মধ্যন্যর পক্ষেও আছি। কোন একটা পক্ষে থেকে কি নিজের ভোট হারানোর দরকার নেই তো। আপনারা আবার পোস্ট দিবেন স্যার আমার পক্ষে নেই। এই বুঝে গেছে এটা? এইবার একটু বিসিএস এর কোশ্চেন নিয়ে আপনাদেরকে, হ্যাঁ প্যাচ লাগাই। রেডি?
বিসিএস এর কোশ্চেনটা এদিকে লিখি, এটা কোনো নিয়ম না, হ্যাঁ, এটা মুছে ফেলাম। বিসিএস এর কোশ্চেনটা হ প্লাস, আচ্ছা এটা একটু অন্য কালার করে দিই, হ প্লাস দন্তন্য, এইটাকে আমরা লিখি হচ্ছে পাশে দিয়ে। দেখবেন বিসিএস এ যারা প্রস্তুতি নেয় মুখস্থ করে, ভাল লাগে দেখতে আর কি, কষ্টগুলো দেখতে। আর হ প্লাস মূর্ধন্য থাকলে আমরা লিখি হচ্ছে এইভাবে। আরে কি অবস্থা, হাতের লেখার অবস্থা। হ প্লাস দন্তন্য হলে আমরা পাশে লিখি, আর হ প্লাস মূর্ধন্য হলে আমরা নিচে লিখি, ঠিক আছে? এবার আমি 7টা শব্দ লিখবো, আপনারা খাতায় তুলবেন, তোলার পরে বলবেন এখানে কয়টা ভুল কয়টা ঠিক। রেডি? আরে কি করলাম, ইজ ইট রেডি? শুরু করি আমরা। ফার্স্টেই আসেন, অপরাহ্ন। খাতায় তুলবেন, আমি যেভাবে বানান লিখতেছি এইভাবেই তুলবেন, স্যারকে অনুসরণ করেন। সায়াহ্ন দন্ত স দিয়ে, বন্যি, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, চিহ্ন, আহ্নিক। এই 7টা শব্দ আমি লিখলাম, আপনারা খাতায় তুলেন, তুলে পরে আমাকে বলেন এখানে আমি কয়টা বানান ভুল লিখছি কয়টা বানান ঠিক লিখছি। এটা বিসিএস এর কোশ্চেন। আর বলেন, খাতায় তোলেন তাড়াতাড়ি। স্যার আপনারা সবাই যখন ক্লাস করবেন বুঝছেন, ওই রিপ্লাই অংশটা লিখে দিবেন, মানে ওই কমেন্ট পড়া দরকার নেই আপনাদের, কমেন্ট আমি পড়বো যেগুলো ইম্পর্টেন্ট। অপরাহ্ন, সায়াহ্ন, বন্যি, পূর্বাহ্ন, এখানে তো রেফ আছে একটা, হ্যাঁ, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, চিহ্ন। না আজকে 2টা ঠিক। এই প্রত্যেকটা ভুলের জন্য 0.25 নেগেটিভ, প্রত্যেকটা ভুলের জন্য 0.25 নেগেটিভ, মনে রাখেন। 3টা ভুল দেখি কার হয়, আগে লেখেন সবাই, মত প্রকাশের স্বাধীনতা আছে। তিনটা ঠিক 4টা ভুল। জয়তুন আজাদ, ওকে দেখি বাকিরা কি বলেন। চিহ্ন, আচ্ছা তাহলে অ্যান্সারে চলে যাই আমরা, হ্যাঁ আমরা অ্যান্সারে চলে যাই, কি কি ভুল কয়টা ঠিক দেখি, তারপর আমরা আলোচনা করব। দেখেন অপরাহ্ন, অপরাহ্নর মধ্যে দেখেন র আছে, ঠিক না? সেকেন্ড রুলস, র আছে, রর পরে হ আছে, আমার রুলস অনুসারে এখানে মূর্ধন্য হওয়ার কথা, ঠিক না? তা আমি দন্তন্য লিখছি, তার মানে এটা ভুল। সায়াহ্ন, এখানে অন্তস্থ আছে, হ আছে, ঠিক আছে, কিন্তু র বা শত নাই, র বা মূর্ধন্য শত নাই, এটা ভুল। বন্যি, র বা স নাই, তারপর আমি মূর্ধন্য দিছি, এটাও ভুল। পূর্বাহ্ন, র আছে, ব আছে, হ আছে, পূর্বাহ্ন, র আছে, ব আছে, হ আছে, রুলসে মিলছে, তার মানে এটা ঠিক আছে। মধ্যাহ্ন, র বা স কিছু নেই, তাহলে দন্তন্য হবে, ঠিক আছে। চিহ্ন, র বা স কিছুই নেই, তারপর আমি মূর্ধন্য দিছি, তার মানে এটা ভুল। আহ্নিক, দেখেন র বা স কিছু নেই, দন্তন্য হয়েছে, ঠিক আছে। বলেন 4টা ভুল গেছে, কার হইছে? কার হইছে? শুধু সংখ্যা হইলে হবে না, মানে আমি যেগুলো ফাইন্ড আউট করছি আপনার কাছে এগুলোই ভুল মনে হয়েছে, এমন কে আছে বলেন? বাপের বেটা আব্বাস কে আছেন বলেন? হইছে সব? গুড, তাহলে আপনার বিসিএস হয়ে গেছে। গুড, এই তো। হ্যাঁ বিসিএস ক্যাডার আপনারা, বিটিএস ক্যাডার, সরি বিসিএস ক্যাডার। একটা ভুল গেছে, 0.25 শেষ, 0.25 পিছিয়ে গেছেন মানে 500 পিছিয়ে গেছেন। তাহলে এটা বুঝতে পারছেন তো? এইটাই নত্যবিধান, এই জিনিসটাই নত্যবিধান, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা এবার আমরা 4 নম্বর রুলসে যাব। 4 নম্বর রুলসের জন্য আমি এগুলা মুছে ফেললাম, হ্যাঁ এগুলা মুছে ফেললাম, আপনারা খাতায় তো তুলছেনই, বা আমরা তো পরে দেখবই। আচ্ছা এটা মুছে ফেললাম। 4 নম্বর রুলস, 4 নম্বর রুলসে আমরা দেখবো হচ্ছে স্যার
ট বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য হবে, ট বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য হবে। মূর্ধন্য হবে ট বর্গীয় যুক্ত বর্ণে, বুঝতে পারছেন? ট বর্গীয় যুক্ত বর্ণ কি? ট ঠ ড ড, ঠিক আছে? এগুলাই তো ট ঠ ড ড, এগুলোর সাথে। তবে এই ক্ষেত্রে হলো কি, 4 নম্বর রুলসে যাওয়ার জন্য মাঝখানে দুইটা লাগবে না। 4 নম্বর রুলসে যাওয়ার জন্য মাঝখানে দুইটা লাগবে না, বুঝতে পারছেন? যেমন দেখেন কণ্ঠ, কণ্ঠ বানানে কন্য হবে, কণ্ঠ বানানে মূর্ধন্য হবে, কণ্ঠ, ঠিক আছে? এটা কিন্তু মূর্ধন্য, ঠিক আছে? সেম দেখেন আমরা বলি না কারা দণ্ড, এই দণ্ড বানানো মূর্ধন্য হবে, দণ্ড। বুঝা গেছে বিষয়টা? এরপর দেখেন আপনার বন্টন, বন্টন বানানো মূর্ধন্য হবে, ঠিক আছে? ট বর্গীয় যুক্ত বর্ণ, যত ট বর্গীয় যুক্ত বর্ণ আছে এগুলোর ক্ষেত্রে আমাদের মূর্ধন্য হবে। বুঝা গেছে বিষয়টা? এখন দেখেন আমরা মনে করেন কি দেওয়া যায় বলেন, আচ্ছা প্যান্ট বানানে কন্য হবে, প্যান্ট লিখলাম, প্যান্ট মূর্ধন্য দিয়ে লিখছি, ঠিক আছে না? প্যান্ট বানানটা মূর্ধন্য দিয়ে লিখলে, প্যান্ট বানানটা যদি আমি মূর্ধন্য দিয়ে লিখি এটা ঠিক আছে কিনা কে বলতে পারবেন? ঠিক আছে, গুড। শ্রাবণ বলতেছেন ঠিক আছে, ওকে গুড। আর বাকিরা কারো কোনো উক্তি আছে বা মত আছে? এই তো রাজ মাহমুদ ভাই, প্যান্ট তো বিদেশি শব্দ, প্যান্ট বানানে কেন মূর্ধন্য হবে? প্যান্ট তো বিদেশি শব্দ, ঠিক না? ঋষভ প্যান্ট, হ্যাঁ এটাই দন্তন্য হবে, তাহলে এইটা আমার এই রুলস এর মধ্যে পড়বেই না। তাহলে এই 4টা রুলস বুঝতে পারছেন তো? শেষ, নত্যবিধান শেষ, আর কিছু নেই। 4টা রুলস বুঝতে পারছেন? দেখেন কি বলতেছি আমরা, বিদেশি শব্দ, প্রথম রুলসটা কি বললাম? বিদেশি শব্দ না হওয়া, গুড। দ্বিতীয় রুলসটা আমরা কি বললাম? শব্দের মধ্যে আমাকে রস থাকলে তখন আমরা মূর্ধন্যর জন্য কাউন্ট করব। তারপর কি বললাম? যে র এবং স আর নর মধ্যে যদি ডিস্টেন্স থাকে তাহলে আমরা 13টা বর্ণ থাকলে মূর্ধন্য দিব, আদারওয়াইজ দিব না। আর 4 নম্বর রুলস কি? ট বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য হবে। এই তো ক্লিয়ার এতটুকু? এখন কোন শব্দের মধ্যে যদি এই নিয়মগুলো ছাড়া মূর্ধন্য হয় সেটাকে আমরা বলবো নিয়ম বহির্ভূত মূর্ধন্য। যেমন দেখেন কথার কথা লিখলাম গণিত, এই গণিত লিখতে অনেকেই ভুল করে, গণিত, গণিত বানানে আমরা মূর্ধন্য দিই, কিন্তু আগের রুলস একটাও আছে, একটা রুলসও নাই, তারপরে মূর্ধন্য দিচ্ছে, নিয়ম বহির্ভূত, ঠিক আছে? সেম দেখেন লবণ, ওই যে চাণক্য মাণিক্য গাণিক্য কি কি জানি আছে না, এই যে লবণ মূর্ধন্য। বাণিজ্য মূর্ধন্য, নিয়ম বহির্ভূত, বুঝতে পারছেন বিষয়টা? কোন শব্দের মধ্যে যদি এই 4টা রুলস ছাড়াই যদি মূর্ধন্য হয় সেটাই নিয়ম বহির্ভূত, শেষ। হ্যাঁ না, কোনো কিছু নেই, সিম্পল। আচ্ছা তাহলে এবার আমরা একটু স্লাইডে যাই, হ্যাঁ এবার স্লাইডে যেতে পারি, বুঝলেন? বুঝলে ভাল লাগে না, কি বলেন? আজকে তো এখনো কমে নাই, কি কমতেছে না কেন? এখনো স্থির আছে। এই দেখেন স্যার, এইটা হচ্ছে আমার একটা বই থেকে দেওয়া, এই যার অনুশীলন বই থেকে দেওয়া, এভাবেই দেওয়া। দেখেন তো আমি এতক্ষণ এটা পড়াইছি কিনা আপনাদেরকে। ইভেন কোন ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ ঠিক আছে, কোন ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য ঝামেলা লাগাবে, এগুলোও দেখেন এই যে কালার করে দিয়ে রাখছে, দেখছেন কালার করে দিয়ে রাখছে আপনার। দেখেন তো এই 4টা রুলস একবার নিজে নিজে পড়ে নেন, দেখছেন? বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য মূর্ধন্য স আর ছ হবে না, দেখছেন? এইটা রি র স্বর পরবর্তী বর্ণ মূর্ধন্য হয়, তবে শব্দটি বিদেশি হতে পারবে না, দেখছেন? বরণ, ঋণ, কৃষ্ণ, লক্ষণ, সামথিং, কুরুগুরাটিম ইত্যাদি ইত্যাদি। তারপর দেখেন ক বা প বর্গীয় বর্ণ মানে যদি ডিস্টেন্স থাকে, এখানে লিখে দিচ্ছে দেখেন, র বা স্বর পরে এবং নর মধ্যে যদি অন্য বর্ণ আসে তাহলে উপরে 13টা বর্ণ থাকলে মূর্ধন্য হবে, নয়তো মূর্ধন্য হবে না, দেখছেন? এই যে এই দেখেন পরিবহন বানান আসলে কিন্তু মূর্ধন্য, পরিবহন বানানটা কিন্তু আসলে মূর্ধন্য হবে, ঠিক আছে? যদিও আমরা দন্তন্য দিয়ে লিখি। শুনেন, আমরা বাংলাটা শিখতেছি পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষায় পাশ হয়ে গেছে আর বাংলা দরকার নেই, আবার বিসিএস এ যদি বাংলা লাগে তখন ওইভাবেই পড়বেন, পরীক্ষায় পাশ হয়ে গেছে আর বাংলা লাগবে না, ইংলিশে আমরা বলবো, কোনো ঝামেলা নেই। রুগ্ন বানানটা এইভাবে রাইট, দেখছেন? রুগ্ন বানানটা রাইট কিন্তু এইভাবে, রুগ্ন, র গ মূর্ধন্য, গ নিচে কখনো মূর্ধন্য হয় না, পাশাপাশি হয়। তারপর দেখেন ট বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য হবে, তবে এই ক্ষেত্রে র বা স লাগবে না। কণ্ঠ, ভণ্ড, বন্টন, দণ্ড, দেখছেন ইত্যাদি ইত্যাদি। শেষ শেষ, বুঝতে পারছেন? একটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? নাই? ওকে, এরপরে চলে যাই আমরা। এবার দেখেন নত্যবিধি কখন প্রযোজ্য না। নত্যবিধি প্রযোজ্য মানে নাকি, এটাকে বলে স্বভাবতই মূর্ধন্য। ভাই স্বভাবতই আমরা কি বলছিলাম, এটা স্বভাবই খারাপ, এটা নিয়ম বহির্ভূত, এটা নিয়ম বহির্ভূত মূর্ধন্য, ঠিক না?
আমি স্বভাবতই মানে কি দেখেন নিয়ম বহির্ভূত। তো আমরা যেহেতু নিয়ম জেনে ফেলছি, আমাদের আর এগুলো নিয়ে ঝামেলা নাই, নিয়ম বহির্ভূত মূর্ধন্য শেষ। এবার দেখেন নক্তবিধি কোন সময়, এই দেখেন যেই ওয়ার্ডগুলো লাগে গণনা, কঙ্কন ইত্যাদি ইত্যাদি। এবার দেখেন নক্তবিধি কোন ক্ষেত্রে প্রযোজ্য না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পরে গুরুত্বপূর্ণ, আরেকটা আসতেছে, এটা গুরুত্বপূর্ণ অনেক, ঠিক আছে। নক্তবিধি কখন প্রযোজ্য না, ভালো করে দেখেন। ক্রিয়াপদের ক্ষেত্রে, ক্রিয়াপদ মানে বুঝেন ভার্ব, ভার্বের ক্ষেত্রে মূর্ধন্য হয় না, ভার্বের ক্ষেত্রে মূর্ধন্য হয়। যেমন দেখেন আপনি কাজটি করুন, বলি না আমরা এই আপনি কাজটা করেন, এখানে দেখেন এই করুন বানানে কিন্তু মূর্ধন্য হয় না, বুঝে গেছে বিষয়টা। তোমাকে দিয়ে কাজ করানো যায় না, দেখছেন এখানে কিন্তু মূর্ধন্য হয় না। কিন্তু আমি যদি এইভাবে বলি, আমি যদি এইভাবে বলি, দেখেন করুণ স্বরে গান গাইছে, ওই যে প্লিজ আমায় ক্ষমা করে দাও, আপনাকে এই যা করতেছে এখন, আপনারা যা কোশ্চেন করেন অপূর্ব তাদের বিয়া কবে, মাসুর স্যারের বিয়া কবে, এই যে করুণ সুরে গান গাচ্ছে, করুণ স্বরে, করুণ স্বর, ঠিক আছে। এখানে কি করুণটা কি করা বুঝাচ্ছে? এখানে কিন্তু করুণটা করা বোঝাচ্ছে না, এখানে করুণ বলতে বোঝাচ্ছে দুঃখ, এই বেদনা, এগুলা বোঝাচ্ছে না। এখানে আমি মূর্ধন্য দিব, কিন্তু এটা যখন ক্রিয়াপদ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনি কাজটা করেন, আপনি জামাটা পরেন, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু আমাদের মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। ক্লিয়ার? সমাসবদ্ধ পদগুলো একসাথে লেখা থাকলে সাধারণত মূর্ধন্য হয় না, এটা আমরা আরেকটু এক্সপ্লানেশন করব, এটা আপনি আরেকটু এক্সপ্লানেশন করবো একটু পরে। সমাসবদ্ধ শব্দে সাধারণত মূর্ধন্য হয় না, যেমন দুর্নীতি, ত্রিনয়ন, সর্বনাম ইত্যাদি, এটা আরেকটু এক্সপ্লানেশন করবো একটু পরে। তবর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য, তবর্গীয় বর্ণগুলা কি কি? ত থ দ ধ, ত থ দ ধ, সাধারণত এগুলোর যুক্ত বর্ণের মধ্যে মূর্ধন্য হয় না, তবে ক্ষুণ্ণ বানানটা ভিন্ন। যেমন দেখেন গ্রন্থ, দেখছেন রর পরও কি হবে না, মূর্ধন্য হবে না তবর্গীয় বর্ণের ক্ষেত্রে। বৃন্দ, ক্রন্দন এগুলো হবে না। তাহলে এইটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা আশা করি নাই, ঠিক আছে, এটা আপনারা শুধু স্লাইড পড়লেই হবে। এরপর দেখেন নক্তবিধি কখন প্রযোজ্য না, এইটা গেল আমাদের। আচ্ছা এরপর দেখেন আমরা জটিল কিছু শব্দের বানান, দেখছেন এই যেগুলো পড়ায় ফেলছে কিনা বলেন তো, এগুলো পড়ায় ফেলছি আমরা অলরেডি, দেখছেন অপরাহ্ন, পূর্বাহ্ন পড়ায় ফেলছি না, মাত্র আপনারা যে বিসিএস পরীক্ষা দিলেন মাত্র, এই যে এগুলা। ব্রাহ্মণ, ব্রাহ্মণ বানানে ভালো করে দেখেন স্যার, ব্রাহ্মণ বানানে, ঠিক আছে, এই যে দেখেন হ প্লাস ম, ব্রাহ্মণ বানানে কিন্তু ক্ষীয় না, ব্রাহ্মণ বানানে হ প্লাস ম, ঠিক আছে। বিষ্ণু বানানে কিন্তু দেখেন মূর্ধন্য হবে, কিন্তু খুব ভালো করে খেয়াল করেন। ক্ষুণ্ণ বানানে ক স মূর্ধন্য দন্তন্য, ক স মূর্ধন্য দন্তন্য। তারপর দেখেন পরিবহন বানানটা তো দিয়েই দিলাম, পরিবহন বানান, ঠিক আছে, পরিবহন বানানটা তো দিয়েই দিলাম। তাহলে জটিল বানানগুলো আমাদের শেষ। এইটা ইম্পর্টেন্ট, এটা ভালো করিয়া তুলিয়া ধরেন, এইটা ভালো করে লিখে রাখেন স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, এটা পুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা ভিআইপি এটা। এই দেখেন স্যার, আমরা বলছি মানে তৎসম শব্দে মূর্ধন্য হয়, ঠিক না? আমরা কি বলছিলাম? তৎসম শব্দে মূর্ধন্য হয়, কিন্তু কিছু শব্দ আছে যেগুলোর মধ্যে র আছে কিন্তু তৎসম না, র থাকলেই যে আমরা তৎসম বলবো বিষয়টা আসলে এমন না। এটার একটা চার্ট দেখেন ভালো করে, এই যে এখানে দেওয়া আছে, এগুলা পরীক্ষায় আসে। ধরন বানানে কিন্তু দন্তন্য, ধরন বানানে দন্তন্য, ধারণা বানানে মূর্ধন্য। পরাণ আছে না, পরাণ ছবির নাম, প্রাণ, পরাণ, পরাণটা দেখেন মূল শব্দটা কিন্তু হচ্ছে সংস্কৃত, আপনাদের মনে আছে পড়ছিলেন আপনারা এইভাবে, যে দেখেন চন্দ্র, চন্দ্র, তারপর ছিল হচ্ছে চন্দ, এরপর হচ্ছে চাঁদ, পড়ছিলেন এরকম, পড়ছিলেন ছোট্টবেলায়। হস্ত, হস্ত থেকে আমরা বলি হচ্ছে হাত, পড়ছিলেন মনে আছে কি? এরকম ভাবে পরিবর্তন হয় না, যে তৎসম শব্দগুলা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ঠিক না? এই টাইপের দেখেন। প্রাণ হচ্ছে মূলত সংস্কৃত শব্দ, প্রাণ, এই প্রাণ থেকে আমরা কি বলতেছি, পরাণ যখন বলতেছি, পরাণ যায় জ্বলিয়া, ঠিক আছে, তখন হয়ে যাবে এটা দন্তন্য। সেম দেখেন অগ্রহায়ণ, এটা হচ্ছে সংস্কৃত শব্দ, অগ্রহায়ণ, দেখছেন সংস্কৃত। কিন্তু দেখেন জাতীয় সঙ্গীতে যখন বলা আছে ওমা ফাগুনে তোর অগ্রাণে, দেখেন শব্দটাকে আমি চেঞ্জ করে ফেলছি, এই জন্য এটা হয়ে যাবে দন্তন্য, দেখছেন। ঝর্ণা বানানটা দন্তন্য, ঝর্ণা বানানে কোনো মূর্ধন্য নাই। আর দেখেন শিহরণ, এটা বাংলা শব্দ শিহরণ, কেরানি বাংলা শব্দ, গৃহায়ণ বাংলা শব্দ। পরীক্ষার জন্য আমাদের গুরুত্বপূর্ণ কোনগুলা, এই যে হলুদ দাগ যেগুলা, জাস্ট এইগুলো মনে রাখবেন, পারবেন না এই কয়েকটা জিনিস মনে রাখতে? পারবেন? এই কয়েকটা জিনিস মনে রাখলেই চলবে, আর লাগবে না।
ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন স্যার এই জিনিসটা একটু কেউ কোনো রিপ্লাই দেয় নাকি? খাইতে গেছে গা সবাই? এই জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে নিই আমরা, জনাব কেরামত আলীরা। আগে একটা স্লাইড দেখে তাহলে বুঝতে সুবিধা হবে এটা বোঝার জন্য। যেমন দেখেন আমরা বললাম যে সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য হবে কি হবে না এটা নিয়ে একটা ঝামেলা আছে, ঠিক না? সমাসবদ্ধ শব্দে তা আমাদের নিয়ম অনুসারে দেখেন একটা জায়গায় দেখতেছেন আমরা যে সর্বনাম, এখানে আমরা দন্তন্য লিখছি সর্বনাম, ঠিক না? অথচ যখন আমি অপরাহ্ন লিখতেছি ওইখানে কিন্তু আমি মূর্ধন্য লিখতেছি। তা এরকম কেন? ঝামেলা না? এক জায়গায় আমি একরকম লিখতেছি কেন? এক জায়গায় আমি এক জায়গায় লিখতেছি অগ্রনায়ক, ওইখানে আমি দন্তন্য দিচ্ছি অগ্রনায়ক, ঠিক আছে? আর আরেক জায়গায় যখন আমি লিখতেছি মনে করেন যে পূর্বাহ্ন, ওইখানে আমি মূর্ধন্য দিচ্ছি। এইটার কারণটা কি? অথচ দুইটাই তো সমাসবদ্ধ শব্দ। তো ভালো করে বুঝে নেন স্যার এই জিনিসটা, ভালো করে ফিজিক্সের থিওরি দেখেন। সর্বনাম শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? সর্ব প্লাস নাম, এই তো। কোথায় ভাঙতেছি? ডাইরেক্ট প্রথম বর্ণের মধ্যেই ন, ঠিক না? সেম দেখেন অগ্রনায়ক শব্দটা যখন আমরা ভাঙি অগ্রনায়ক, ঠিক আছে? অগ্র প্লাস নায়ক, তো দেখেন প্রথম বর্ণের মধ্যেই ন, মানে আমি যেখানে ভাঙতেছি ওইখানেই ন, প্রথম বর্ণের মধ্যেই ন। কিন্তু যখন আমি অপরাহ্ন বলতেছি এটা হচ্ছে দেখেন অপর প্লাস অন্য, দেখেন প্রথম বর্ণের মধ্যে কিন্তু ন নাই, নটা শেষের দিকে মানে প্রথমে বর্ণে নাই। সেম দেখেন আমি যখন পূর্বাহ্ন বলতেছি পূর্ব প্লাস অন্য, দেখছেন প্রথম বর্ণের মধ্যে কিন্তু ন নেই। তো ওই যে আমরা বললাম যে সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য হবে না, আমরা যে বলছিলাম এটা হচ্ছে কেবল এই প্রথম বর্ণের ক্ষেত্রে। আমরা এই প্রথম বর্ণের ক্ষেত্রে বলতেছি আমরা সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে মূর্ধন্য হবে না। যদি নর অবস্থানটা যদি প্রথমে না থেকে যদি পরে থাকে তাহলে আমাদের কিন্তু আবার মূর্ধন্য হবে। ওইটাই আমরা দেখেন সোজা বাংলা লিখতেছি। দেখেন সমাসবদ্ধ শব্দ বিচ্ছেদের ক্ষেত্রে, ভালো করে দেখেন বাংলাটা, সমাসবদ্ধ শব্দ বিচ্ছেদের ক্ষেত্রে দ্বিতীয় শব্দের শুরুতে যদি ন থাকে, দেখছেন এই যে লিখে দিচ্ছি, দ্বিতীয় শব্দের শুরুতে যদি ন থাকে তবে মূর্ধন্য হয় না, দেখছেন? যেমন দেখেন দু প্লাস নীতি, দ্বিতীয় শব্দের শুরুতে ন আছে, দুর্নীতি। সর্বযোগ নাম, দ্বিতীয় শব্দের শুরুতে ন আছে, দেখছেন? দুর্নাম, দেখছেন দ্বিতীয় শব্দের শুরুতে ন আছে। আমরা যেখানে সমাসটা ভাঙবো তার প্রথম বর্ণের মধ্যেই যদি ন থাকে তাহলে আমাদের মূর্ধন্য হবে না, দন্তন্যই থাকবে। আর সমাসবদ্ধ শব্দ বিচ্ছেদের ক্ষেত্রে দ্বিতীয় শব্দের শুরুতে যদি ন না থাকে তাহলে মূর্ধন্য হবে। দ্বিতীয় শব্দের শুরুতে যদি ন না থাকে, যেমন দেখেন অগ্রহায়ণ, এখানে কি ন প্রথমে আছে? নাই, নটা শেষে, এই জন্য দেখছেন মূর্ধন্য। অপরাহ্ন, দেখছেন নটা কিন্তু পরে, এই জন্য মূর্ধন্য। বুঝে গেছে বিষয়টা? রথারোহণ, নটা প্রথমে নেই, এই জন্য মূর্ধন্য। তবে ব্যতিক্রমও আছে, সেটা হচ্ছে দেখেন ভিক্ষান্ন, ব্যতিক্রম। আছেন? মোটামুটি কমেন্টে সুখ দুঃখের আলাপ চলতেছে, ভালো ওটাদের। কেউ দেখছেন এটা? দেখছেন ক্লাস? শেষ, নত্যবিধান শেষ, আর কিচ্ছু নেই। মেইন প্রাণ হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা শেষ, এটা মনে রাখলেই হবে, আর কিচ্ছু না। ওকে, এবার আসেন সত্যবিধান, একবারই সহজ এটা। সত্যবিধান মানে কি? মধ্যনস্বর ব্যবহার, এই তো। দুইটা নিয়ম মনে রাখবো আমরা, এত নিয়ম মনে রাখার টাইম নেই আমাদের। জাস্ট দুইটা নিয়ম। আমরা আগে পড়তাম কি নত্যবিধানটা কপি করি সত্যবিধান আমরা পড়তাম, নত্যবিধান সত্যবিধান সেম। পরে বিসিএস একটা কোশ্চেন আসছিল, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এত অপরিষ্কার, পুরা বিসিএস জগৎরে নাড়া দিয়ে দিচ্ছিল এই টাইপের, ঠিক আছে? দেখেন প্রথম নিয়মটা দেখি আমরা সত্যবিধানের ক্ষেত্রে। সত্যবিধানে অ আ, কি বললাম? অ আ ধ্বনি ছাড়া ছাড়া বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য, বাকি সব ক্ষেত্রে কি হবে? মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে। কিছুই বুঝিনি এই রুলসটা। অ আ ধ্বনি ছাড়া বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য স মানে এটাকে, যেমন অ বা আর ক্ষেত্রে হবে আমাদের দন্ত স বা অন্য স দিব আমরা, আর বাকি সবের ক্ষেত্রে হবে আমাদের মূর্ধন্য স। এটার ক্ষেত্রে আবার সন্ধিরও কানেকশন আছে। যেমন দেখেন আমি শব্দটা লিখলাম
পুরস্কার। এখন পুরস্কারের মধ্যে যে কোন স হইছে আল্লাহ মালুম, আমরা বলতে পারি না। পুরস্কার। সেম দেখেন আবিষ্কার, জানি না কোন স হইছে, আবিষ্কার। বা লিখলাম পরিষ্কার, একটা লিখছি আর কি সামথিং, আপনি বুঝে নেন স্যার কোন স হইছে, ঠিক আছে। বা নমস্কার। এখন আমরা প্রত্যেকটা শব্দ ভাঙার চেষ্টা করব, ঠিক আছে। আমরা প্রত্যেকটা শব্দ ভাঙার চেষ্টা করব। ভেঙে ভেঙে আমরা কি দেখব দেখেন, পুরস্কার শব্দটাকে যদি আমি ভাঙি দেখেন, পুরস্কার পু, তারপর কি র, রর সাথে একটা অ উচ্চারণ করতেছেন কিনা বলেন তো। পু র, রর সাথে একটা অ উচ্চারণ করতেছেন না। আমরা কি বলছি, অ বা আর পরে কি হবে, অ বা আর পরে দন্ত স হবে। তার মানে পুরস্কার শব্দের মধ্যে আসলে দন্ত স, পুরস্কার শব্দের মধ্যে আসলে কিন্তু দন্তস্ব হবে। বুঝতে পারছেন বিষয়টা, মূর্ধন্য স হবে না। সেম দেখেন নমস্কার, ন, নর পরে কি আছে ম, মর পরে কি আছে অর উচ্চারণ হইতেছে নম, ঠিক না। তাহলে এবার কোন স হবে বলেন তো, দন্তস্ব হবে। আসলে এটা কিন্তু মূর্ধন্য স হবে না। বুঝা গেছে বিষয়টা। এবার আসেন আবিষ্কার, সরেয়া ব, বর পরে ই আছে না, আবি ই, তাহলে কোন স হবে বলেন তো, আবি, আবির পরে হচ্ছে মূর্ধন্য স হবে, শেষ। আবিষ্কার। দেখেন পরিষ্কার, প, পর পরে কি আছে র আছে, রর পরে কি উচ্চারণ করতেছেন ই, পরিষ্কার। তাহলে কোন স হবে, মূর্ধন্য স হবে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন। অ বা আ ধ্বনি উচ্চারণের পরে কি হবে, আমাদের দন্ত স হবে। অ বা আ ধ্বনি উচ্চারণের পরে কি হবে, আমাদের দন্ত স হবে। বাকি যেগুলো আছে এগুলো সবগুলোর পরে হচ্ছে আমাদের মূর্ধন্য স হবে। বাকি ধ্বনিগুলো উচ্চারণের পর আমাদের কি হবে, মূর্ধন্য স হবে। ইজ ইট বুঝিং, বুঝতে পারছেন। বুঝতে পারছেন এটাই। তাহলে দুষ্কৃতির মধ্যে কি হবে, দুষ্কৃতি দন্ত স, মূর্ধন্য স হবে, দুষ্কৃতি। ধ্বনির ব্যাপারটা ক্লিয়ার, ধ্বনির ব্যাপারটা আচ্ছা আচ্ছা বুঝিং, শেষ। এটাই রুলস। আসেন শুরু করি আমরা। রুলস শেষ, খেলা শেষ, আর লাগবে না। আসেন এই যে সত্য বিধান, অ বা আ ধ্বনি ছাড়া বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য স হবে। অ বা আ ধ্বনি ছাড়া বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য স হবে। যেমন দেখেন তিরস্কার, দেখছেন রর পরে একটা অ উচ্চারণ আছে, রর পরে একটা অ উচ্চারণ আছে, এই জন্য আমাদের কি হচ্ছে, দন্ত স হচ্ছে। বৃহস্পতি, দেখছেন রর পরে, হর পরে একটা অ উচ্চারণ আছে। আস্ফালন আ উচ্চারণ আছে, দেখছেন। আবার দেখেন অভিষিক্ত, দেখছেন আগে ই উচ্চারণ আছে, এই জন্য আমাদের মূর্ধন্য স। সুষুপ্ত, দেখছেন মূর্ধন্য স। নিষ্পত্তি আগে ই উচ্চারণ আছে, মূর্ধন্য স। বাস এটাই। এইটাই দেখেন আমরা এখানে ব্যাখ্যা করে করে দিচ্ছি। এই জিনিসটাই আমরা এখানে ব্যাখ্যা করে করে দিচ্ছি, দেখছেন এই যে পরিষ্কার, এই যে ইত্যাদি, ঠিক আছে এই জিনিসগুলো। আচ্ছা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে বাষ্প, বাষ্প শব্দটা ব্যতিক্রম, বাষ্প। আচ্ছা এবার দেখেন, এটা পড়ায় ফেলছি অলরেডি আপনাদেরকে নত্যবিধানে। ট বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য স হবে, সেই ক্ষেত্রে অ আ থাকা জরুরি কিছু না। ট বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য স হবে। যেমন দেখেন কষ্ট, ট বর্গীয় যুক্ত বর্ণ না। দ্রষ্টব্য, ট বর্গীয় যুক্ত বর্ণ। পরিশিষ্ট, শেষ, শেষ, এটা পড়ে ফেলছি। রি বা রিকারের পরে হচ্ছে সাধারণত মূর্ধন্য স হয়, আবার লিখেই দিছি দেখেন এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। এটার সাথে প্রত্যয়ের কানেকশন আছে। এই নিয়মটা পড়তে গেলে আপনাদেরকে প্রত্যয় সম্পর্কে জানতে হবে, বুঝছেন। বাঁচতে হলে জানতে হবে প্রত্যয়। যাক আমরা এখন প্রত্যয় পড়াচ্ছি না, এই জন্য এটা আলোচনা করতেছি না। এবার দেখেন স্বভাবতই মূর্ধন্য স্বর ব্যবহার। স্বভাবতই মূর্ধন্য স মানে কি, নিয়ম বহির্ভূত কিনা বলেন তো। স্বভাবতই মূর্ধন্য স বলতে আমরা কি বুঝি, নিয়ম বহির্ভূত। দেখেন তো এগুলো সব নিয়ম বহির্ভূত কিনা। এইগুলো দেখছি আশার বানানে আমি কি দিছি, এটা আশার বানানে এই স, এই ড হবে, ঠিক আছে আশার। এই বুঝতে পারছেন, এখানে অ বা আর পরও কি হয়েছে, মূর্ধন্য স হয়েছে, তাহলে নিয়ম বহির্ভূত কিনা এগুলা, 100% নিয়ম বহির্ভূত। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পারছেন। এবার দেখেন স্যার সাধিত স কি, দেখি আগে কেউ বাচ্চা আছে নাকি। স্যার খ্রিস্ট, ভাই আপনার স্লাইডগুলো পরে কোথায় লিখলে শুধু ফোনে থাকে। ওকে এবার দেখেন একটা শব্দ, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে একবার আসছিল, এই জন্য এই কোশ্চেনটা এখানে তুলে ধরছি। সাধিত স, দেখছেন একটা শব্দ আছে সাধিত স মানে কি, বিশাল প্যাচ। ভাই বাদ দেন, আমি পড়াবো না এটি। সাধিত মানে কি, সত্য কথা বলেছি ভাই, সাধিত মানে হচ্ছে কৃত্রিম,
সাধিত মানে কি বললাম? কৃত্রিম, মানে যেটা অরিজিনাল না, ঠিক আছে, মেকআপের মতো, অরিজিনাল না। এখন সাধিত স বলতে কি বোঝায়? সাধিত স বলতে বোঝায় মূল শব্দে যে শব্দের মূলে, যে শব্দ মূলে, ঠিক আছে, মূর্ধন্য স ছিল না। কি বললাম? যে শব্দের মূলে মূর্ধন্য স ছিল না, মনে করেন দন্ত স ছিল অথবা তালব্য স ছিল, কিন্তু সত্যবিধির কারণে মূর্ধন্য স হয়েছে, যেই শব্দের মূলে মূর্ধন্য স ছিল না, কিন্তু সত্যবিধির কারণে মূর্ধন্য স হয়েছে, তাকেই সাধিত স বলে। তাকে সাধিত স বলে। কিছুই আমরা বুঝি নেই, স বলে। একটু বুঝে নিই আমরা। যেমন দেখেন, আমি একটা শব্দ লিখলাম সম। সম মানে বুঝছেন তো? সমান, ঠিক না? সম বানানে আসলে আমরা কোন স দিই বলেন তো? সম বানানে আমরা আসলে দন্ত স দিই, ঠিক না? কিন্তু দেখেন, সুষম যখন আমি লিখতেছি, সুষম, তখন আমরা দেখেন মূর্ধন্য স দিচ্ছি। কারণ কি? ওই যে মনে আছে, অ বা আ ধ্বনি ছাড়া বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য স, অ বা আ ধ্বনি ছাড়া বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য স হবে, মনে আছে? আরো দেখি আমরা, সেবা। সেবা মানানে দেখেন আসলে আমরা দন্ত স দিচ্ছি, সেবা। কিন্তু যখন আমরা পরিষেবা বলতেছি, পরিষেবা, তখন দেখেন আমরা মূর্ধন্য স দিয়ে লিখতেছি। পরিষেবা মানে কিন্তু আসলে মূর্ধন্য স। দেখছেন, মূল শব্দের মধ্যে কিন্তু আমাদের কি ছিল না? মূল শব্দের মধ্যে আমাদের মূর্ধন্য স ছিল না, কিন্তু সত্যবিধানের কারণে পরবর্তীতে মূর্ধন্য স হয়েছে। তাহলে এটা কৃত্রিম ভাবে তৈরি কিনা? এই কৃত্রিম সটাকে বলা হচ্ছে সাধিত স। কথাটা কি বুঝতে পারছেন? সেম দেখেন, দৃশ মানে হচ্ছে দেখা, দৃশ, এখানে কিন্তু মূলত তালব্য স। কিন্তু আমি যখন দৃষ্টি বলতেছি, দৃষ্টি, দেখেন এখানে কিন্তু হচ্ছে মূর্ধন্য স। দৃষ্টি যখন বলতেছি আমরা মূর্ধন্য স। কেন? ট বর্গীয় যুক্ত বর্ণ, ট বর্গীয় যুক্ত বর্ণে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝা গেছে বিষয়টা? খাতায় এত তোলা জরুরি কিছু না, স্লাইড পড়লে চলবে। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন? যে যারা আছেন কবরস্থানের অধিবাসীরা একটু বলেন, হ্যাঁ হু দেন। ওকে, এইটাই আমরা বলতেছি। দেখেন, এই যে সাধিত স মানে কি দেখেন, যে শব্দের মূলে মূর্ধন্য স ছিল, সাধিত শব্দের মানে মূলে স ছিল, পরবর্তীতে স আসছে, এটাকে আমরা সাধিত বলবো না। তো মূল শব্দের মধ্যে স ছিল না, কিন্তু পরবর্তীতে স আসছে, এটাই সাধিত শব্দ। এটারই বিভিন্ন ভাষায় বলছি, কোনো দরকার নেই, এটা আমরা আগে মুখে বুঝে বলে ফেলছি এটা। আচ্ছা, শুরু করি। আর শুরু করবো পরে। এগুলা হচ্ছে আপনাদের লিস্ট পরীক্ষায় আসার জন্য, এগুলা পরীক্ষায় আসার জন্য লিস্ট, এটা পড়ে নেবেন ভালো করে, ঠিক আছে? এগুলা পড়ে নেবেন, বিশেষ করে হলুদ দাগ যেগুলা, এগুলোর প্রতি একটু বেশি জোর দিয়েন। হলুদ দাগ দিয়ে যেগুলা, এগুলোর প্রতি একটু বেশি জোর দিয়েন পরীক্ষার জন্য, ঠিক আছে? কুইজ রেডি? রেডি? কুইজের জন্য রেডি? হ্যাঁ, যারা ঘুম থেকে উঠছেন রেডি হন, ভয়ঙ্কর কিছু কুইজ আছে। রেডি? ফার্স্ট কোয়েশ্চেন, নত্যবিধি অনুসারে কোন শব্দগুচ্ছ অশুদ্ধ? নত্যবিধি অনুসারে কোন শব্দগুচ্ছ অশুদ্ধ? কে বলিতে পারিবেন? একের কত? আমি দাগায় দিব না, দয়া করে এবং দোয়া করে। নত্যবিধি অনুসারে কোন শব্দগুচ্ছ অশুদ্ধ? বলেন। ওরে বাপরে বাপ, সময় কম, শুরু করেন। আপনি চলে যান, সমস্যা কি? হ্যাঁ, নত্যবিধি অনুসারে কোন শব্দগুচ্ছ অশুদ্ধ? বলেন। প্রথমটা কি হবে? বি নম্বর হবে অ্যান্সার। প্রথমটা বি হবে কেন? বি হবে না তো স্যার, দুইটাই ভুল। দুইটাই ভুল, কোনটা হবে? হয় নাই স্যার, রাইট অ্যান্সার হচ্ছে এইটা। রাইট অ্যান্সার হচ্ছে এইটা। এই যে আমি আপনাদেরকে এই পেজটা ভালো করে দেখতে বলছিলাম, কই জানি, এই পেজটা ভালো করে দেখেন, দেখছেন? পুরাণ বানানটা কিন্তু আসলে দন্তন্য, পুরাণ বা পুরনো, ঠিক আছে? আর এই পুরাণ বানানে কিন্তু মধ্যন্য, এটা ধর্মগ্রন্থ। ফার্স্টেই ধরা গেলেন।
রাইট অ্যান্সার হচ্ছে 0.25 করে নেগেটিভ ধরবেন, রাইট অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে এইটা, কারণ ধরন তদ্ভব শব্দ, এটা দন্তন্য হবে, ধারণা মূর্ধন্য হবে। তারপর দেখেন 2 নম্বর, নত্যবিধি অনুসারে অশুদ্ধ বানান কোনটা? 2 নম্বরটা কোনটা হবে? কোনটা অশুদ্ধ হবে? হ্যাঁ আমি অশুদ্ধই তো বলছি, শব্দগুচ্ছ মানে দুইটাই অশুদ্ধ লাগবে, দুইটাই অশুদ্ধ হচ্ছে এইটা, কিন্তু ধারণা বানানটা তো ঠিক আছে। হ্যাঁ নত্যবিধি অনুসারে কোনটা অশুদ্ধ বানান কি হবে 2 নম্বরে? 2 এর কত এইভাবে লেখেন, 2 এর 3, 2 এর 4 এইভাবে লিখে দিয়েন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। 2 এর ক না স্যার, এই যে দেখছেন 2 এর ক হবে না, 2 এর খ হবে, 2 এর খ। বলছিলাম না ধরন বানানে দন্তন্য, কিন্তু ধারণা বানানে মূর্ধন্য, একটা পেজ দেখাইছিলাম, মনে নেই? থাক, মনে থাকা দরকারও নেই। 2 এর খ। নত্যবিধি অনুসারে কোনটা অশুদ্ধ বানান? 3 বলেন, কোনটা অশুদ্ধ বানান নত্যবিধি অনুসারে? 3 এর কত? কে বলিতে পারিবেন? 3 এর ক কোন হিসাবে স্যার? 3 এর সি বর্ণনা, বর্ণনা প্রথমে মূর্ধন্য হবে না? বর্ণনা, বর্ণনা বানানে তো মূর্ধন্য হবে, ঠিক না? নত্যবিধি অনুসারে কোন বানানটা ভুল 4 নম্বরে? বলেন কোন বানানটা ভুল? 4 এর কত? হুম 4 এর কত? পরগনা, ত্রিহায়ন, ভিখারি, রূপায়ণ, কোনটা হবে 4 এর? লাগছে প্যাচ? হ্যাঁ রাইট, 4 এর ক। পরগনা বানানে আসলে দন্তন্য হবে, পরগনা। নত্যবিধি অনুসারে কোন বানান শুদ্ধ? বলেন 5 এর কত? জি গোলায় ফেলতেছেন, এই তো শুরু মাত্র স্যার, পড়তে তো মজা লাগে, এক্সাম দিতে না খারাপ লাগে। 5 এর কত হবে বলেন? 5 এর খ না, এই পারেন নাই। 5 এর ডি রাইট, বিভীষণ। রুগ্ন বানানে গ আর ন পাশাপাশি থাকে, পরিবহন বানানে তো মূর্ধন্য হবে, পরিবহন বানানে, ঠিক আছে? পরিবহন। অপরণ্য বানানে কি হবে? মূর্ধন্য হবে নিচে। না স্যার দাগায় দিব না আমি কষ্ট করে, কারণ আমি মুখস্থর পক্ষে না ভাই। আপনি আমার যত নিন্দাই করেন না কেন, যত কিছুই করেন না কেন, ঠিক আছে, আমি দাগায় দিব না, কারণ কষ্ট করে শিখে নেন, এটা এক্সপ্লানেশনগুলো দরকার আছে। গাছের রং, গাছের পাতা সবুজ, ওইভাবে মুখস্থ করার পক্ষে না। সাধিত স নয় এমন শব্দ কোনটা? সাধিত স নয়, সাধিত স মানে কি বলছিলাম বলেন তো? সাধিত স বলছিলাম কি আমরা, যে যেই শব্দটা মূলত কৃত্রিম না, এটাই তো। তো এইখানে আমরা যদি দেখি, এই মূলত এটা শব্দ হচ্ছে দৃশ থেকে আসছে, তাহলে এইটা একটা কৃত্রিম শব্দ, একটু আগে বললাম। এটা সম থেকে আসছে, এটাও একটা কৃত্রিম শব্দ, ঠিক আছে? সম, এটা একটা কৃত্রিম শব্দ। এইটা অভিষেক, এটা সিচ থেকে আসছে, সিচ, এটাও একটা কৃত্রিম শব্দ। তার মানে দেখেন মূল শব্দগুলোর মধ্যে এই 3টা ওয়ার্ডের একটার মধ্যে মূর্ধন্য স ছিল না, কিন্তু পরবর্তীতে মূর্ধন্য স হইছে। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এই জিনিসটা, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এটা, মুশিক। মুশিক বানানে মূল শব্দের মধ্যেই মূর্ধন্য স, মুশিক বানানে মূল শব্দের মধ্যেই মূর্ধন্য স। তারপর দেখেন 7 নম্বর, নিচের কোনটাতে নত্যবিধান লঙ্ঘিত হয়েছে বলেন? নিচের কোনটাতে নত্যবিধান একসেপ্টেড হয়নি বলেন? বিষণ্ণ, ভিক্ষান্ন, ঘণ্টা, পরিবহন, এগুলা সব ভার্সিটি কোশ্চেন। নিচের কোনটিতে নত্যবিধান লঙ্ঘিত হয়েছে? বিষণ্ণ, ভিক্ষান্ন, ঘণ্টা, পরিবহন। 7 এর কত? স্যার 7 এর হবে ডি। ডি বানানটা ভুল না? ভিক্ষান্ন সমাসবদ্ধ শব্দ, এই জন্য দন্তন্য। ঘণ্টা বানান টবর্গীয় যুক্ত বর্ণ, মূর্ধন্য। বিষণ্ণ বানানে মূর্ধন্যই ঠিক আছে। রাইট অ্যান্সার হচ্ছে পরিবহন। পরিবহন বানানে তো নিয়মটা ভুল না? পরিবহন। নত্যবিধি অনুসারে কোন বানান গুচ্ছ অশুদ্ধ বলেন? 8 নম্বরে কোনটা হবে? কোন বানান গুচ্ছ অশুদ্ধ, মানে দুইটাই ভুল। লাগছে প্যাচ? 8 নম্বর বলেন কোন বানান গুচ্ছ অশুদ্ধ? আচ্ছা স্যার এখানে দুইটা অ্যান্সার আছে, এখানে দুইটা অ্যান্সার আছে। 1 নম্বর হচ্ছে দেখেন ধরন, ধরন বানানটা আসলে এইভাবে, ধরন দন্তন্য দিয়া। ঝর্ণা বানানটা আসলে কি হবে আমাদের? দন্তন্য দিয়া, ধরন।
সেম, হরিণটাও রাইট। হরিণ বানানে আসলে মূর্ধন্য হবে হরিণ, রূপায়ণ বানানে মূর্ধন্য হবে, বুঝছেন? ভুল, দুইটা রাইট আনসার। নত্যবিধি অনুসারে কোন বানান গুচ্ছ ভুল বানান গুচ্ছ কোনটা? নত্যবিধি অনুসারে ভুল বানান গুচ্ছ কোনটা? দুইটাই ভুল, দুইটা দেওয়া আছে, দুইটাই ভুল, কোনটা বলেন তো দেখি? কোন বানান গুচ্ছ ভুল? এই দেখেন স্যার, গৃহকোণ আছে না, গৃহকোণ, গৃহকোণ বানানে কিন্তু মূর্ধন্য হবে। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। আচ্ছা বাসায় পরে দেখে দিয়েন। কোনটি 10 নম্বরে বলেন কোনটা সত্যবিধানের উদাহরণ? কোনটা সত্যবিধানের উদাহরণ বলেন? 10 নম্বর, কোনটা সত্যবিধানের উদাহরণ? হ্যাঁ, 10-এর কথা হবে। সত্যবিধান কাকে বলে? মূর্ধন্য ব্যবহার হলেই তো স হবে, ঠিক না? মূর্ধন্য ব্যবহার না হলে তো আর স হবে না। তার মানে দেখেন এখানে কি হবে, এইটা হবে অ্যান্সার, এই যে আমাদের এই জিনিসটা হবে অ্যান্সার, ঠিক আছে? আষাঢ় উষা এটা হচ্ছে আমাদের, কারণ এই দুইটার মধ্যে কি হয়েছে, মূর্ধন্য ব্যবহার হয়েছে, বাকি দুইটার মধ্যে আমাদের মূর্ধন্য আসে নাই। আচ্ছা আচ্ছা, আর একটা আছে, নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে মূর্ধন্য ব্যবহার হয়েছে, দেখি এটা পারেন কিনা। 11 নম্বর, নিচের কোন শব্দে নত্যবিধান ও নিয়ম অনুসারে মূর্ধন্য ব্যবহার হয়েছে? নিয়ম অনুসারে, কল্যাণ, প্রবণ, নিক্কণ, বিপণী, কি হবে অ্যান্সার? কল্যাণ, প্রবণ। আমরা বলতেছি নিয়ম অনুসারে হয়েছে, বুঝতে পারছেন? কল্যাণ, প্রবণ, নিক্কণ আর হচ্ছে বিপণী, কি হবে অ্যান্সার? 11 খ। গুড, এটা রাইট। কারণ দেখেন এই যে এগুলো আছে না, এগুলা সব, এই যে আপনার এগুলা সব হচ্ছে বহির্ভূত, নিয়ম বহির্ভূত, এগুলা সব নিয়ম বহির্ভূত, বিশেষ নিয়ম না, সবগুলা বানান ঠিক আছে, এই তিনটা নিয়ম বহির্ভূত। এইটা নিয়ম অনুসারে, র আছে, রর পরে ব আছে, হ আছে, রাইট, কেটে ফেললাম। পরে আসেন 12 নম্বর, কোন শব্দের স্বভাবজাতই মূর্ধন্য বা মূর্ধন্য স হইছে? কোন শব্দের স্বভাবজাতই মূর্ধন্য বা মূর্ধন্য স হইছে, দেখি পারেন কিনা। 12 নম্বরে কি হবে? 12 নম্বরে কি হবে? স্বভাবজাতই মূর্ধন্য মূর্ধন্য স হইছে, মানে নিয়ম ছাড়াই হইছে। কে বলিতে পারিবেন? 12 ঘ, রাইট। এখানে 12 ঘ, নিয়ম ছাড়াই মূর্ধন্য মূর্ধন্য স হইছে, নিয়ম ছাড়াই। ওকে, কোন বানানটা সঠিক এখানে বলতে পারবেন? এখানে কোন বানানটা সঠিক? 13 নম্বর, পরিষেবা, শশীভূষণ, দূষণ, মহর্ষি, কি হবে অ্যান্সার? কোনটা সঠিক? 13। স্যার পরিষেবা বানানে মূর্ধন্য স, কোনো বানানে যদি আপনারা আটকায় যান কোনো বানানে, তাহলে একটা অ্যাপ সার্চ দিবেন বানান আন্দোলন, ঠিক আছে? এই অ্যাপসটা সার্চ দিবেন বানান আন্দোলন, এখানে কোনো উচ্চারণ বানান এগুলোতে আটকে গেলে এটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, কোন বানানটা সঠিক? রাইট অ্যান্সার হচ্ছে মহর্ষি, মহর্ষি বানানটা সঠিক। পরিষেবা, শশীভূষণ, দূষণ তিনটাই ভুল। কেন ভুল পরে বলতেছি। নিচের কোন বানানটি ভুল? পরনিন্দা, গৃহায়ন, ফণী, বন্যী, কো হবে? কোনটা ভুল হবে স্যার বলেন তো? পরনিন্দা, ফণী, গৃহায়ন। এই যে আপনাদেরকে এই লিস্টটা বারবার দেখতে বলছি, এই দেখছেন এই যে এখানে লিস্টটা দেখছেন, গৃহায়ন বানানে কিন্তু মূর্ধন্য হবে না, গৃহায়ন বানানে কিন্তু দন্তন্য হবে, গৃহায়ন বানানে। রাইট অ্যান্সার হচ্ছে এইটা। নিচের কোন শব্দের স্বভাবজাতই মূর্ধন্য স হইছে? কি হবে অ্যান্সার? স্বভাবজাতই মূর্ধন্য স, মানে নিয়ম বহির্ভূত মূর্ধন্য স, কোনটা হইছে? রাইট অ্যান্সার হচ্ছে ষোড়শ, নিয়ম বহির্ভূতই মূর্ধন্য স হইছে। আল্লাহ, একটু জানান, 5 মিনিটের বিরতি দেখি, 5 মিনিট বা 3-4 মিনিটের বিরতি, কোনো মন্তব্য থাকলে জানান। এখানে রাখেন, এইদিকে রাখেন, আপনি এখানে নেই। কয়টা হয়েছে টোটাল? কেরামত আলীরা 10 মিনিটের বিরতি। আচ্ছা এই 10 মিনিটের বিরতি যান, 10 মিনিট পরে ক্লাস শুরু হবে, আমি আসি লাইনে, আপনাদের মন্তব্য দেখি। 10 মিনিটের বিরতি যান। 4টা হয়েছে মাত্র, হাই হাই রে। 10 মিনিট পরে আবার শুরু হবে।
এই আছেন আপনারা? 10 মিনিটই তো লাগছে নাকি? না 10 মিনিটে বেশি লাগছে, আমার তো মনে হয় না 10 মিনিটে বেশি লাগছে। একজন লিখছেন পরীক্ষা কেন গোলায় ফেলি? ভাই এটার জন্যই পরীক্ষা, গোলায় ফেলার জন্যই অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, ফুল কনফিডেন্স আনার জন্য অ্যাডমিশন টেস্ট না। গোলায় ফেলবেন, ভুল করবেন, আমরা আপনাদেরকে ধাক্কা দিব, আস্তে আস্তে পাক্কা হবেন, ঠিক না? এমনি এমনি তো আর পাক্কা হবেন না। এখন যদি ভুল যায় এটার জন্য আপনার উচিত সুক্রিয়া করা, যে দেখ এখন ভুল হয়েছে, সামনে ঠিক করে ফেলবো, ঠিক আছে? কিন্তু এখন যদি ভুল না চায় তাহলে একটা ফেক কনফিডেন্স আসবে আপনার উপরে, মানে আপনার নিজের উপরে একটা ফেক কনফিডেন্স থাকবে। এই কনফিডেন্সটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা, গত ক্লাসের প্র্যাকটিস শিট সবই দিব, একটু ওয়েট করেন। হ্যাঁ, কিচ্ছু না, তেমন কিছুই না, প্র্যাকটিস শিট দিবনি। আচ্ছা, তারপর আর কিছু? ওকে, তা দেখেন, এই এই টপিকগুলো যদি আমি স্কিপ করে যাই, আপনি ধরতেও পারবেন না কোন জায়গায় ভুল কোন জায়গায় ঠিক, ঠিক আছে? স্কিপ করে গেলে কিন্তু আমার জন্য আরো ভালো, পড়াইতে হয় কম, কিন্তু না, আপনাকে এই ফেক কনফিডেন্সটা দেওয়া আমার উদ্দেশ্য না। প্রত্যেকটা টপিকেরই মানে পুরো আলোচনা করা হবে, কি আছে না আছে সব দেখানো হবে। এরপর আপনার ইচ্ছা, আপনি পড়লে পড়েন, না পড়লে স্কিপ করে যান। রেডি? শুরু করি। বাংলা বানানের নিয়ম, এটা অত্যন্ত কঠিন, সরি সহজ, এটা অত্যন্ত সঠিক সহজ টপিক, ঠিক আছে? আচ্ছা শুরু করি আমরা। বাংলা বানানের নিয়মাবলী, স্যার এগুলো একবারে ইজি, আমি শুধু নিয়মগুলো তুলে ধরবো, আমি শুধু নিয়মগুলো তুলে ধরবো, আর কিছু না। আচ্ছা, আরে রিটেনের সমার্থক শব্দ আছে, সমার্থক শব্দ পড়ানোর কি আছে? আপনার লেখা দিচ্ছে, সমার্থক শব্দ আমার পড়াইতে হবে? বলেন আলাল মাহমুদ, বলেন। সমার্থক শব্দ, ভোকাবুলারি, তারপর হচ্ছে আপনার পরিভাষা, এগুলো আপনার পড়ার বিষয় না, এগুলোকে আমি পড়াবো? বলেন। হ্যাঁ, আসলে বাংলা একদমই ভাল লাগে না। শুরু করি আমরা, একবারে সহজ, দেখেন। ভাষা ও জাতিবাচক শব্দের শেষে সর্বদা রস্বীকার হবে। হয়েছে, অনেক কমেন্ট হয়েছে। ভাষা ও জাতিবাচক শব্দের শেষে সর্বদা রস্বীকার হবে, ভালো কথা, সর্বদা রস্বীকার হবে। যেমন বাঙালি, আরবি, ইংরেজি, পাকিস্তানি, এগুলো দেখেন, এগুলো রস্বীকার হয়েছে, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু কোন শব্দের মধ্যে যদি ইও প্রত্যয় যুক্ত হয়, ইও, ইও মানে বুঝছেন তো, শেষে একটা ইও উচ্চারণ, ইও প্রত্যয় যুক্ত হলে সেক্ষেত্রে দীর্ঘিকার হবে। যেমন দেখেন আরবীয়, দেখছেন আরবীয়, শেষে ইও আসছে। বঙ্গীয় আছে না, বঙ্গীয় সাহিত্য পরিষদ, ই দীর্ঘই আসছে। বা এই যে ভারতীয়, দেখছেন দীর্ঘিকার আসছে। আচ্ছা দেখি, এবার একটু ঝামেলা করি আপনাদেরকে, ঝামেলা না করলে আমার ভাল লাগে না। বলেন তো, ভারতী পত্রিকায় আমাদের প্রথম পত্রের কোন গল্প বা কবিতাটা প্রকাশ পায়? ভারতী পত্রিকায় আমাদের প্রথম পত্রের কোন গল্প বা কবিতাটা প্রকাশ পায়? ভারতী। এই দেখেন, জাতি বানানে কিন্তু আমরা রস্বীকার দিই, জাতি, অথচ জাতীয় বানানে কিন্তু আমরা দীর্ঘই দিই, জাতীয়। দেখছেন কেন দীর্ঘই দিই? দেখেন ওই যে শেষে ইও উচ্চারণ আছে, শেষে ইও উচ্চারণ আছে, এই জন্য আমরা দীর্ঘই দিই। এই বলেন, ভারতী পত্রিকায় কোনটা প্রকাশিত হয়? হুম, ভারতী পত্রিকায় কোনটা প্রকাশিত হয়? শেষ। থাক, আমি আর বলুম না, থাক, থাকুক। অ্যাডমিশন টেস্ট। মাসি পিসি না, মাসি পিসি প্রকাশিত হয় পূর্বাশা, রাইট আয়েশা। বিলাসী গল্পটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। বলে তো, মাসিক মোহাম্মদীতে কোনটা প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী। না হয় নাই, অপরিচিতা হয় নাই। মাসিক মোহাম্মদীতে কোনটা প্রকাশিত হয়? ফার্স্ট পেপার পুরাই ভুলে গেছেন। আচ্ছা, আমি আসি আপনাদেরকে প্যাচ লাগানোর জন্য। তারপর আসেন পরের লাইনে। এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, এই নিয়মটা শুরুতে, ক্লাসের শুরুতে আমরা পড়েছিলাম, মনে আছে? মনে আছে? এটার আমি বিস্তারিত আলোচনাই করব না, এটা যেহেতু আমরা পড়ায় ফেলছি যে বিশেষণের সাথে জফলা বা তা যোগ করে আমরা একটা নাউন করতে পারবো। কি বলতেছি আমরা? বিশেষণের সাথে জফলা বা তা যোগ করি, যে তা, তা যোগ করে আমরা একটা নাউন করতে পারবো, ঠিক আছে? তবে বিশেষ্যের সাথে কোনো প্রত্যয় যোগ করে আবার বিশেষ্য করা যাবে না। মানে এটা আমরা আলোচনা যেটা করছিলাম সেটা হচ্ছে, দেখেন এটা একটা অ্যাডজেটিভ, এটার সাথে আমি জফলা যোগ করলে কার্পণ্য আলোচনা করলাম, তার মানে কার্পণ্য একটা নাউন, ঠিক না? অথবা আমি অ্যাডজেটিভের সাথে আমি তা যোগ করে আমি কি করলাম? কৃপণতা বলতে পারলাম। কিন্তু আমি নাউনের সাথে কোনো প্রত্যয় যোগ করতে পারবো না, নাউনের সাথে কোনো প্রত্যয় যোগ করতে পারবো না, কার্পণ্যতা। যারা ক্লাসের শুরুতে ছিলেন, মনে আছে ক্লাসের শুরুতে এটা নিয়ে আলোচনা করছিলাম। হুম, মাসিক মোহাম্মদীতে প্রকাশিত হয় হচ্ছে তাহারই পড়ে মনে,
মনে আছে ক্লাসের শুরুতে আলোচনা করছিলাম এটা সম একটা অ্যাডজেটিভ, এখান থেকে আমি সাম্য একটা নাউন বানাইতে পারি অথবা কি বানাইতে পারি সমতা, নাউনটা কি হবে সমতা, কিন্তু আমি সাম্যতা বলতে পারবো না। বুঝা গেছে বিষয়টা? তো এক এটা একটা অ্যাডজেটিভ, এর সাথে আমি ঐক্য বলতে পারি অথবা আমি একতা বলতে পারি, কিন্তু কোনটা বলতে পারবো না আমরা? ঐক্যতা বলতে পারবো না। এটা আমরা প্রথমে আলোচনা করছি, এই জন্য আর এটা ডিটেলস আলোচনা করলাম না হয়তো। দেখেন দূরত্ব বুঝালে কখন দয় রস্যকার হবে কখন দয় দীর্ঘকার হবে, একটা ঝামেলা না? দেখেন খুব ভালো করে দেখেন, দূরত্ব বোঝালে দয় দীর্ঘকার হবে, দেখছেন? দূরত্ব বোঝালে দয় দীর্ঘকার হবে, দেখছেন? দূরত্ব, আর দূরত্ব না হলে রস্যকার হবে, বুঝে নেন। দূরত্ব বোঝালে দীর্ঘকার হবে, আমি শর্টকাটে বলতেছি, আর দূরত্ব না বোঝালে দয় দীর্ঘকার হবে। যেমন দেখেন স্যার, এই যে দূর, দূরবর্তী, দূরদৃষ্টি, দূরদর্শী, দেখছেন? এগুলো সব দীর্ঘকার, কেন? এগুলো দূরত্ব বোঝাচ্ছে, এগুলো দূরত্ব বোঝাচ্ছে, ঠিক আছে? আর দেখেন এই যে দুরবস্থা, দুর্নীতি, দুর্গা, দূরবীন, এগুলো একটাও দূরত্ব বোঝাচ্ছে না, এই জন্য আমরা এগুলোকে হচ্ছে রস্যকার দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দূরত্ব বুঝালে দীর্ঘকার হবে, কিন্তু দূরত্ব না বুঝালে কি হবে স্যার? রস্যকার হবে। এখন দূরবীন বলতে পারেন স্যার, এটা তো দূর বুঝাচ্ছে, কারণ এটা ফার্সি শব্দ, এই জন্য রস্যকার। ব্যতিক্রমগুলো একটু মনে রাখেন, ব্যতিক্রমগুলো একটু গুরুত্বপূর্ণ। এই যে স্যার এইটা ব্যতিক্রম, এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এগুলো দুধ, দূষণ, দুর্বা, এই বানানগুলো দূরত্ব না বুঝেও কি হয়েছে? দীর্ঘকার হয়েছে। ওকে, তারপর আসেন, এটাও পড়ায় ফেলছি অলরেডি। দেখেন যে সকল নাউন বা অ্যাডজেটিভের শেষে দীর্ঘিকার আছে, শুধু নিয়মটা পড়লে, আপনারা নিয়মটা পড়লেই বুঝবেন। যে সকল নাউন বা অ্যাডজেটিভের শেষে দীর্ঘিকার আছে তার সাথে যদি কোনো প্রত্যয় বা সাফিক্স যুক্ত হয় সেক্ষেত্রে রস্বীকার হয়ে যাবে। যেমন দেখেন এই যে দায়ী শব্দটা, দেখেন আমরা দীর্ঘিকার দিয়ে লিখি দায়ী, তো যখন আমরা দায়িত্ব বলতেছি রস্বীকার হয়ে যাচ্ছে, দেখছেন? সহযোগী বানানে আমরা দীর্ঘিকার দিয়ে লিখি, দেখছেন? সহযোগী, কিন্তু যখন সহযোগিতা বলতেছি দেখছেন রস্বীকার হয়ে গেছে। সেম দেখেন প্রাণী বানানে আমরা দীর্ঘি দিয়ে লিখতেছি, প্রাণীবিদ্যা যখন লিখতেছি রস্বীকার দিয়ে লিখতেছি। বুঝতে পারছেন বিষয়টা? যে সকল বিশেষ্য বা বিশেষণের শেষে দীর্ঘিকার আছে তার সাথে কোনো প্রত্যয় যুক্ত হলে তখন সেটা কি হয়ে যাবে? আমাদের রস্বীকার হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ব্যতিক্রম কোনগুলো দেখেন, সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব, এগুলো ব্যতিক্রম। এই নিয়মগুলো বুঝতেছেন? এই নিয়মটা বুঝতে পারছেন? কোন শব্দের শেষে দীর্ঘিকার আছে, তার সাথে যদি আর কিছু যোগ করেন তখন সেটা রস্বীকার হয়ে যাবে। ওকে, তারপর এগুলো ইন্টারও পড়াইছিলাম আপনাদেরকে, এফআরবিতে যারা ছিলেন তারা বলতে পারবেন। সেম দেখেন, যে সকল অ্যাডজেটিভের শেষে দীর্ঘিকার আছে তার শুরুতে যদি নি উপসর্গ যুক্ত হয়, নি, তখন দীর্ঘিকারটাই বিলুপ্ত হবে। যে সকল অ্যাডজেটিভের শেষে দীর্ঘিকার আছে তার শুরুতে নি উপসর্গ যুক্ত হলে দীর্ঘিকারটাই বিলুপ্ত হয়ে যাবে। যেমন দেখেন রোগী, দেখেন রোগী থেকে নিরোগ, ধনী, নির্ধন, পাপী, দেখছেন? পাপিল শেষে দীর্ঘিকার, এর আগে নি যখন আসছে দীর্ঘিকারটা বিলুপ্ত হয়ে গেছে। নিষ্পাপ, অপরাধী থেকে বলতেছি নিরপরাধ, দেখছেন? অহংকারী থেকে বলতেছি নিরহংকার, ইত্যাদি। তো কি বললাম? যে সকল বিশেষণের শেষে দীর্ঘিকার আছে তার শুরুতে নি উপসর্গ যুক্ত হলে দীর্ঘিকারটাই বিলুপ্ত হয়ে যাবে। বুঝা গেছে? একবারে সহজ, বাচ্চা বলাবেন পড়া এগুলা। আচ্ছা এবার দেখেন একটা, কোন শব্দের শেষে যদি করণ কৃত, চারটা জিনিস দেখেন, করণ কৃত ভবন ভূত, চারটা বিষয়। কোন শব্দের শেষে যদি এই চারটা থাকে, করণ কৃত ভবন ভূত, এগুলা যদি থাকে তাহলে দীর্ঘিকার হয়, তাহলে বানানে দীর্ঘিকার হবে। যেমন দেখেন সতর্ক যোগকরণ, আমরা কি বলতেছি? সতর্কীকরণ, দেখছেন? সতর্ক যোগকরণ, সতর্কীকরণ। সমযোগ ভবন, সমীভবন। দুর্যোগকৃত, দূরীকৃত, দেখছেন? তার মানে শুদ্ধিকরণ, দেখেন শুদ্ধ যোগকরণ, শুদ্ধিকরণ, ঠিক আছে? এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার অধিকরণ বানানো তো রস্বীকার, এগুলোর কারণটা কি? ওইটাই আমরা বলতেছি। দেখেন মূল শব্দে যদি আগে থেকে রস্বীকার থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। মূল শব্দে যদি আগে থেকে রস্বীকার থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। যেমন দেখেন অধিকরণ, অধি একটা উপসর্গ, আগে থেকে রস্বীকার আছে এই জন্য কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেখেন শুদ্ধর মধ্যে কোনো রস্বীকার বা দীর্ঘিকার নাই। তা দেখেন ভস্যযোগ ভূত, এখানেও দেখেন কোনো রস্যকার বা রস্বীকার বা দীর্ঘিকার নেই, এই জন্য আমরা দীর্ঘিকার দিচ্ছি। তো মূল শব্দ যদি আগে থেকেই রস্বীকার থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। এটা বুঝছেন নিয়মটা? ওলা পাইন আমার ক্লাস করতে আসলে হতাশ হয়ে যায়। কি হতাশ হয়ে যান নাকি আপনারা ক্লাস করতে আসলে? মারাত্মক লেভেলের এগুলাতে ইন্টারের পড়াইছিলাম আপনাদেরকে।
আচ্ছা, এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ স্যার, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখেন। এখন আমারে বলবে যে স্যার এত কিছু মনে রাখবো কেমনে? বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্য শ দন্ত স যদি থাকে, এই দেখেন আমি লিখে, বিসর্গর পরে কি কি আছে? ক খ প ফ তালব্য শ দন্ত স থাকলে বানানে বিসর্গ বহাল থাকবে। বহাল মানে বুঝছেন তো, মানে বানানে বিসর্গটা থাকবে। যেমন দেখেন মনকষ্ট, বিসর্গর পরে ক আছে, দেখছেন বিসর্গটা বহাল আছে। ইতপূর্বে দেখছেন বিসর্গর পরে প আছে, দেখছেন বিসর্গটা বহাল থাকবে। মনক্ষুণ্ণ, বিসর্গর পরে ক্ষিয় আছে, ক্ষিয় মানে কি ক শ বহাল থাকবে, দেখছেন। দুঃসাহস বলি না আমরা, দুঃসাহস, দেখেন বিসর্গটা বহাল থাকতেছে কেন? বিসর্গর পরে স আছে। তাহলে রুলসটা কি? বিসর্গর পরে ক খ প ফ তালব্য শ দন্ত স থাকলে বানানে বিসর্গটা বহাল থাকবে, বাস এতটুকু। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এগুলো যদি না থাকে, মানে বিসর্গর পরে যদি এগুলো যদি না থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমাদেরকে ওকার দিতে হবে। বিসর্গর পরে যদি ক খ প ফ বা তালব্য শ দন্ত স যদি না থাকে, তাহলে ওকার হবে। যেমন দেখেন মন বিসর্গ যোগ মোহন, আসলে বানানটা হবে মনমোহন, দেখছেন। সদ্য বিসর্গ যোগ জাত, দেখছেন বানানটা হবে সদ্যজাত, ওকার দিয়ে। ইতোমধ্যে বলি না আমরা, ইতোমধ্যে, দেখেন এই যে বিসর্গ প্লাস ম, এই জন্য ওকার হয়েছে। কথাটা কি বুঝতে পারছেন? বিসর্গর পরে ক খ প ফ তালব্য শ দন্ত স থাকলে বানানে বিসর্গ বহাল থাকবে, অন্যথায় বিসর্গের স্থলে ওকার হবে। ওকে, এটা জাস্ট স্লাইডের নিয়মগুলো পড়বেন, নোট করার কোনো দরকারই নেই। এটা লাগবে না, আলী অঞ্জলি আবলি ইত্যাদি, ঠিক আছে। আলী অঞ্জলি আবলি, দেখেন কোন শব্দের শেষে আলী অঞ্জলি আবলি থাকলে রস্বীকার হবে। এইটা আমার জন্য এত গুরুত্বপূর্ণ কিছু না। এখানে একটা প্যাচ লাগাই আপনাদেরকে। প্যাচটা হচ্ছে স্যার, আমি মুখস্থ বলবো নাকি মুখস্থ বলবো? মুখস্থ নাকি মুখস্থ, লাগছে প্যাচ? বা দেখেন বিশ্বস্ত নাকি বিশ্বস্থ, লাগছে প্যাচ? মানে ত দিয়া বলবো নাকি থ দিয়া বলবো, এই যে একটা প্যাচ লাগছে। প্যাচটা কিচ্ছুই না, এই শয় তো সবই বাদ, এইগুলাই বাদ দিয়ে দিবেন, এগুলো একটাও লাগবে না আমাদের। দেখেন নিয়মটা ভালো করে বুঝে নেন। এই শয় ত হবে না, শয় থ হবে। এই ঝামেলাটা মেটানোর জন্য আমরা কি করব? শয় ত কিংবা শয় থটাই বাদ দিয়ে দিব, যেহেতু এটা ঝামেলা। বাদ দেওয়ার পরে যদি আমরা দেখি অর্থ মিলে, প্রাসঙ্গিক অর্থ মিলে, তাহলে শয় থ হবে। আর যদি প্রাসঙ্গিক অর্থ না মিলে শয় ত হবে। কিচ্ছু বুঝিনি আমরা। ভালো করে দেখেন, ভালো করে বুঝে নেন স্যার। এই দেখেন এখানে লিখে দিছি, শয় ত বাদ দেওয়ার পরে যদি একটা প্রাসঙ্গিক অর্থবোধক শব্দ হবে, দেখেন শয় ত, দেখেন শয় ত বাদ দিলে কোনো প্রাসঙ্গিক অর্থবোধক শব্দ হবে না, আর শয় থ বাদ দিলে প্রাসঙ্গিক অর্থবোধক শব্দ হবে। যেমন দেখেন আমরা মুখস্থ শব্দটা নিয়ে তো ঝামেলা ছিল আমাদের, ঠিক না? মুখস্থ, এই দেখেন আমি শব্দটা বললাম মুখ, শয়ত কিংবা শয়থ বাদ দিলে আসলে কি হয়? মুখ, এই তো শয়ত অথবা শয়থ, এই তো। আমার দেখবো এখন দেখেন মুখের সাথে মুখস্থর একটা প্রাসঙ্গিকভাবে একটা মিল আছে কিনা? আছে। মুখ থেকে আমরা মুখস্থ করতে গেলে তো মুখে পড়তে হয়, ঠিক না? তাহলে এইটা আসলে হবে শয়থ, রাইট বানানটা হবে মুখস্থ, মুখস্থ, বুঝছেন? আচ্ছা আরো দেখি আমরা, যেমন দেখেন আশ্বস্ত নাকি আশ্বস্ত, আমি আশ্ব লিখলাম, এরপর শয়ত অথবা শয়থ লিখলাম, ঠিক আছে। এখন দেখেন আশ্ব বলে কোনো শব্দ কিন্তু নাই, আশ্ব বলে কোনো শব্দ আমাদের জানা মতে নাই, তাহলে প্রাসঙ্গিক অর্থ মিলতেছে না, তাহলে আসলে হবে শয়ত, কি হবে? আশ্বস্ত, আশ্বস্ত, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা এরপর দেখেন বিশ্বস্ত নাকি বিশ্বস্ত, বিশ্বস্ত নাকি বিশ্বস্ত। তো আমরা কি করব স্যার? ফার্স্টে দেখেন আমরা দিচ্ছি বিশ্ব, বাদ দেন। এখন দেখেন বিশ্বস্ত মানে হচ্ছে ট্রাস্টেড, আর বিশ্ব মানে হচ্ছে ওয়ার্ল্ড, কোনো প্রাসঙ্গিক মিল নেই, কোনো প্রাসঙ্গিক মিল নেই, তাহলে আসলে কি হবে বলেন তো? বিশ্বস্ত, বিশ্বস্ত। আচ্ছা এই হতাশাগ্রস্ত নাকি হতাশাগ্রস্ত, জোরে বলুন কোনটা হবে? হতাশাগ্রস্ত হবে নাকি হতাশাগ্রস্ত হবে বলেন? আমরা শয়তটা বাদ দিয়ে দেন হৃদয়, শয়ত বা শয়থ এটা বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পরে যদি আপনার অর্থ মিলে তাহলে শয়থ হবে, আর যদি অর্থ না মিলে তাহলে শয়ত হবে। বলেন হতাশাগ্রস্ত নাকি হতাশাগ্রস্ত? আবার বলতেছি দাঁড়ান,
আচ্ছা, প্রমি বিশ্বাস লিখছেন শয় থ। আমরা শয় ত বা শয় থর ঝামেলা না, আমরা এই শয় তটাই বাদ দিয়ে দেন, শয় থটা বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পরে যেমন দেখেন মুখস্থ, আমরা শয় ত বা শয় থ বাদ দিলে কি হয়? মুখ, ঠিক না? আমরা কি পাই? মুখ শব্দটা পাই। এখন দেখতেছি আমরা মুখের সাথে মুখস্থর মিল আছে কিনা। মুখের সাথে মুখস্থর মিল আছে, ঠিক না? একটা প্রাসঙ্গিকভাবে একটা মিল আছে। এই জন্য আমরা কি করব? স্যার নাইমা সুলতানা সূর্যাস্ত, এটাই তো বলতেছেন, ঠিক না? সূর্যাস্ত বাদ দিলে কি সূর্যা মিলছে কোনো? এই যে অনেকে ভুলটা করছেন কোথায়, আমি বলছি শুধু শয়ত কিংবা শয়থ বাদ দিতে, আপনারা অনেকে গড়ফলা বাদ দিয়ে দিচ্ছেন। আপনারা আবেগের ঠেলায় বিবেক কাজ না করে গড়ফলাটা বাদ দিয়ে দিচ্ছেন। তো গড়ফলাটা বাদ দিলে কি হবে? হতাশাগ্র, এরকম না? এই হতাশাগ্র, হতাশাগ্র কি কোনো অর্থ মিলে? বলেন। আমি বলছি শুধু শয়ত অথবা শয়থ বাদ দিবেন, ঠিক আছে? আপনি গড়ফলা বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে আসলে রাইট অ্যান্সার হবে হতাশাগ্রস্ত। নাইমা আপনার উত্তরটা পাইছেন? সূর্যাস্তটা আয়শা বুঝতে পারছেন? এটা হতাশাগ্রস্ত হবে, হতাশাগ্রস্ত হবে না। তাহলে মুখস্থটাও বুঝতে পারছেন? এবার বলেন ঠোঁটস্থ নাকি ঠোঁটস্থ? বলেন ঠোঁটস্থ নাকি ঠোঁটস্থ, কোনটা হবে? ঠোঁট থেকে আসছে। সহজ না নিয়মটা একবারে? আয় হায় রে, এতক্ষণ পড়ে বাংলা বেশ কঠিন। বাংলা পড়ছেন কয়দিন আগে বলেন তো? হ্যাঁ আরিফিন, ঠোঁটস্থ, ঠোঁটের সাথে ঠোঁটস্থ মিল আছে, বলে না? একবারে ঠোঁটস্থ করে ফেলবি, এটাই শেষ, শেষ, এই জিনিসটাই তো শেষ। এটাই তো আমরা বলছি মাননীয় স্পিকার, আমি তো এটাই বলছি। দেখেন শয়থ বাদ দিলে এই জিনিসটাই শেষ, এখানে আর কিচ্ছু বলবো না এখানে আর। শেষ 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 শেষ। এই জন্য পরামর্শ হলো আপনাদের প্রতি যে ইন্টারমিডিয়েটে একটা বাংলা কোর্স করে রাখেন ভালো মতো, ওই পড়লেই পারা যাবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে পরে। এখন প্রেশারটা কাদের উপর যাচ্ছে? আপনাদের উপরে না? বিশেষ করে যারা বাংলা দাগাবেন তাদেরকে এখন প্রিভিয়াস সব কিছু পড়তে হইতেছে না কি, ঠিক না? আগে যদি জানতেন তাহলে একটু পড়ে রাখতেন, ঠিক না? এখনো জুনিয়রদেরকে বলে রাখেন যে একটা আইডিয়া নিয়ে রাখো, প্রত্যেকটা সাবজেক্টেই একজন টিচারের কাছে একটা পড়া একটা আইডিয়া রাখা দরকার, ঠিক আছে? তারপর আমি মনে পড়তে কয় মাস লাগে? 3 মাস লাগে সর্বোচ্চ, পড়তে 3 মাস লাগে সর্বোচ্চ। ওকে, পদের শেষে জীবী বানানে দুইটাই দীর্ঘিকার হবে, পেশাজীবী কর্মজীবী দরকার নাই। বিদেশি শব্দের বানানে মূর্ধন্য মূর্ধন্য ছ হবে না, দরকার নাই, পারেন। যে সকল শব্দের বানান রস্বীকার দীর্ঘিকার দুইটাই রাইট, ঠিক আছে? যে সকল শব্দের বানান রস্বীকার দীর্ঘিকার দুইটাই রাইট, আমাকে ওইখানে রস্বীকার দিতে হবে। উদাহরণটা দেখি, যেমন দেখেন বাড়ি, বাড়ি বানান এটাও রাইট ছিল, আমার এইটাও রাইট। এখন আমাকে কোনটা অ্যান্সার করতে হবে? আমাকে রস্বীকারটা অ্যাকসেপ্ট করতে হবে, বুঝতে পারছেন? যেমন দেখেন শ্রেণী, শ্রেণী বানান এইটাও রাইট, আবার এই জিনিসটাও রাইট। আমাকে কোনটা অ্যান্সার করতে হবে? আমাকে এখন এইটা অ্যাকসেপ্ট করতে হবে, বুঝতে পারছেন? যে সকল শব্দের বানান রস্বীকার দীর্ঘিকার দুইটাই রাইট, আমাকে সেখানে হচ্ছে কি রস্বীকার করতে হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বলবো না ভাইয়া জুনিয়রদের, এই তো ঠিক বলছেন। জুনিয়রদেরকে বলা দরকার নেই, আর বললে ওদের কাছে ইয়া বেড়া যায়, এটা আবার পড়তে হয় নাকি, মানে বললে আরো অপমান। ওকে, তারপর আসেন নাসিক্য বর্ণগুলো, লাগছে একটা প্যাচ, বিশাল প্যাচ এটা। আসেন প্যাচটা একটু ছুটেই, আমরা প্যাচটা একটু ছুটানোর চেষ্টা করি। আগে দেখেন নাসিক্য বর্ণগুলো কি কি, খাতায় তুলে নেন। ইয় মূর্ধন্য দন্তন্য ম, এই তো ইয় মূর্ধন্য দন্তন্য ম। আচ্ছা মনে আছে এক সময় আমরা ছোট্টবেলায় আমরা অঙ্ক লিখতাম এইভাবে, মনে আছে? আর এখন লিখি হচ্ছে আমরা এইভাবে। আরে ভাই ঝামেলাটা কোথায়? মানে অঙ্ক এইভাবে লিখলে সমস্যা কি, আর ওইখানে লিখলে সমস্যা কি? দুইটাই তো রাইট, ঠিক না আমাদের জানা মতে? আসেন এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্ট আগে নাসিক্য বর্ণগুলো দেখি আমরা। ক বর্গীয় বর্ণ হচ্ছে উ, চ বর্গীয় বর্ণ হচ্ছে ইয়, ট বর্গীয় বর্ণ হচ্ছে মূর্ধন্য
ত বর্গীয় বর্ণ হচ্ছে দন্ত ন, প বর্গীয় বর্ণ হচ্ছে ম, বা আমরা বলতে পারি হচ্ছে অনুস্বার। এগুলোই তো, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। এখন আমরা একটা কথা বললাম যে সেটা হচ্ছে নাসিক্য বর্ণগুলো তার পরবর্তী বর্ণের বর্গ অনুসারে হবে। কিছুই বুঝিনি আমরা, একটু বোঝার চেষ্টা করি স্যার। মনে করেন আমি একটা শব্দ লিখলাম পাঞ্জেরি, প আকার পা, ওকে, এখানে নর মতো দন্ত মূর্ধন্য লিখলাম, দন্তন্য লিখলাম বা ইও লিখলাম, এই তিনোটাই নাসিক্য বর্ণ কিনা? তিনোটাই দেখেন নাসিক্য বর্ণ, ও ইও মূর্ধন্য দন্তন্য ম, এগুলো তিনোটাই নাসিক্য বর্ণ, ঠিক না? এরপর আমি লিখলাম জেরি। এখন ভালো করে একটু বোঝার চেষ্টা করি, চোখ কান বন্ধ রেখে, হ্যাঁ। আমরা বলছি নাসিক্য বর্ণগুলো তার পরবর্তী বর্ণের বর্গ অনুসারে হবে। নাসিক্য বর্ণগুলো তার পরবর্তী বর্ণের বর্গ অনুসারে হবে। এখানে দেখেন এই তিনোটাই নাসিক্য বর্ণ, বুঝলাম, কোনো ঝামেলা নাই। আমরা এই নাসিক্য বর্ণটা ডিফাইন করব হচ্ছে পরবর্তী বর্ণ কি। তো দেখেন আমরা দেখতেছি পরবর্তী বর্ণ হচ্ছে জ, ঠিক না, বর্গীয় চ। তো কি বলছি, নাসিক্য বর্ণগুলো তার পরবর্তী বর্ণের বর্গ অনুসারে মিলাই আমার লিখতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে আমরা কি পাইছি, নাসিক্য বর্ণ পরবর্তী বর্ণ জ। জ আসলে কোন বর্গীয় বর্ণ? জ আসলে চ ছ জ জ ইয়। তার মানে এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের ইয় ব্যবহার হয়েছে। এই নাসিক্য বর্ণটা আসলে আমাদের ইও ব্যবহার হয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু দন্তন্য মূর্ধন্য ব্যবহার হয় নাই। আরো দেখি আমরা, যেমন দেখেন, যেমন চঞ্চল, চ, চর পরে লিখলাম দন্তন্য লিখলাম, মূর্ধন্য লিখলাম, বা সরি বা ইও লিখলাম, ইও, ঠিক আছে? এরপর লিখলাম আমি চল। এখন দেখেন খেয়াল করেন, এই তিনোটাই নাসিক্য বর্ণ, কোনো ঝামেলা নাই এখানে। কিন্তু আমরা তিনোটার উচ্চারণ তো সেম। আমরা ইয়া করব, ডিফাইন করব কিভাবে, পরবর্তী বর্ণ কি, পরবর্তী বর্ণ কোনটা, চ। চর সাথে কোন নাসিক্য বর্ণ মিলে, চ ছ জ জ ইয়, দেখছেন? তাহলে আসলে হবে এইটা। এখন অঙ্কটা একটু আমরা দেখি, অঙ্ক শব্দটাকে ভাঙলে কিভাবে হবে অঙ্ক, যদি আমরা অনুস্বারটা ভাঙি তাহলে অ অনুস্বার, অনুস্বার মানে কি ম না, অ অনুস্বার প্লাস ক। আচ্ছা, আর অঙ্ক এখানে লিখলে অ উ ক। এখন বলেন তো কর সাথে কোনটা মিলে, অনুস্বার মিলে নাকি উ মিলে? ক এর সাথে কোনটা মিলবে? হুম, আছে নাকি না আমারে ছুটি দিয়ে গেছেন গা? উ মিলবে না, রাইট। এই জন্য এই বানানটা ভুল, এই বানানটা রাইট। বুঝতে পারছেন? এখন দেখবে সঞ্জয়, আপনারাই বলেন সঞ্জয় বানানে কোন ইয়া কি হবে? সঞ্জয় দাদার নামের ক্ষেত্রে বলতেছি, আল্লাহ জানে দাদা দেখতেছে নাকি। এই সঞ্জয় দাদার নামের ক্ষেত্রে কি হবে, উও হবে না ইও হবে নাকি দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে, কি হবে? সঞ্জয়। এতদিন পরে বুঝছেন? আচ্ছা ঠিক আছে, গুড, ইও হবে, এই তো মারাত্মক ট্যালেন্ট পোলাবেন। তবে এই নিয়মটা সন্ধিবদ্ধ ক্ষেত্রে প্রযোজ্য না, এক্সেপশনাল আমাকে দেখাই দরকার নেই। সঞ্জয়ের মধ্যে তো ইও হবে, ইও, হ্যাঁ হ্যাঁ লেখছেন হৃদয় খান, এই দেখছেন, বুঝলে সহজ সহজ। রেফের পরে ব্যঞ্জন মনে দিতে হবে না, লাগবে না। অদ্ভুত শব্দ ছাড়া বাকি সব ভূতের মধ্যে দীর্ঘকার হবে, যত ভূত আছে সব বানানের দীর্ঘকার, এ শুধু অদ্ভুত শব্দটা ছাড়া। অদ্ভুত শব্দ ছাড়া বাকি সব ভূতের মধ্যে দীর্ঘকার হবে, বাস শেষ। একটু মনে রাখেন, অদ্ভুত শব্দটা ব্যতিক্রম, ঠিক আছে? অদ্ভুত শব্দটা ব্যতিক্রম। ব্যক্তিবাচক লাগবে না, এগুলো একটাও লাগবে না। হয়তো নয়তো 39 29 এই একটা প্যাচ আছে, এটা প্যাচ আছে, প্যাচ আছে, প্যাচ আছে একটা। কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার পড়ছিলেন? কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার, দেখেন কার্ডিনাল নাম্বার, এই দেখেন ভালো করে বুঝে নেন, 19 29 39, ঠিক আছে? মনে করেন 19 বলতে আসলে আমরা কি বুঝি, 1 to 19, এই তো। 39 মানে কি 1 to 39, এই তো। এই যে শব্দগুলো আছে 19 29 39, এই বানানগুলোর মধ্যে আমাদের রস্যকার হবে, দেখছেন? 19 এটা রাজশাহী ভার্সিটিতে আসছিল। এই বানানগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, রস্যকার হবে, মানে যেটা টোটালটা বুঝায়। মনে করেন আমার কাছে 10 টাকা আছে, 10 টাকার মানে কি 1 থেকে 10 পুরোটাই তো আছে নাকি, 1 থেকে 10। এখন আমি যদি বলি আমি 11 ক্লাসে পড়ি, এটা কি হবে 11 ক্লাস নাকি 11তম ক্লাস? তো এই দেখেন 19 29 39 এই বানানগুলোর মধ্যে কি হবে, রস্যকার হবে। কিন্তু ঊনবিংশ, ঊনবিংশ মানে বুঝেন, উন শব্দের অর্থ যদি আমরা দীর্ঘকার দিয়ে লিখি, উন শব্দের অর্থ হচ্ছে কম। উন, উন শব্দের অর্থ হচ্ছে কি বললাম, কম, কম। তাহলে
কম, তাহলে ঊনবিংশ মানে কি বলেন তো? 20 থেকে কম, মানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে 19th, মানে 19তম। 29 29 মানে বুঝেন 29তম, বুঝতে পারছেন বিষয়টা? 39 মানে কি? 39 হচ্ছে 39তম, বুঝে নেন। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা দীর্ঘকার দিব, বুঝতে পারছেন বিষয়টা? আবারও বলতেছি, ভালো কথা, 19 29 39 যেটা আমার টোটালটাকে বুঝাবে, টোটাল, এই ক্ষেত্রে আমরা কি দিব? আমরা হ্রস্বকার দিব। কিন্তু ঊনবিংশ 29 39 মানে নির্দিষ্ট একটা ওয়ার্ড যেটাকে আমরা অর্ডিনাল নাম্বার বলি, এই ক্ষেত্রে আমাদের কি হবে? দীর্ঘকার হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? নির্দিষ্ট যে সংখ্যাটা হবে ওই ক্ষেত্রে আমাদের দীর্ঘকার হবে, আর টোটাল যেটা হবে এই ক্ষেত্রে আমাদের হ্রস্বকার হবে। হ্যাঁ, নিয়ম তো অনেক, নিয়ম তো দেখাইলাম। স্যার এখানে সত্যবিধান একসেপ্টেড না আরিফিন, এখানে সত্যবিধান একসেপ্টেড না। এটা রাজশাহী ভার্সিটিতে আসছিল, এটা মানে পুরা হলের মধ্যে ঝামেলা লাগাই দিচ্ছে, বলাপেন কিচ্ছু করার নাই, ফেল, তুমি ফেল। স্যার এরপরে সন্ধির নিয়ম আছে, এগুলো আমরা বাদ দেন, সব বাদ, সব বাদ। আচ্ছা স্যার, এখান থেকে মনে রাখবেন কোন জিনিসগুলো লাগবে আমাদের, এই পার্টটা বেশি লাগবে, এগুলা ইন্টারমিডিয়েটের, এগুলা ইন্টারমিডিয়েটও আপনাদেরকে দিছিলাম, এই পার্টগুলো পড়তে হবে। পারবেন না এগুলো মুখস্থ করতে? মোটামুটি এগুলো যদি মুখস্থ রাখেন তাহলে হয়ে যাবে গা। মোটামুটি যদি এগুলো, বিশেষ করে এই সাইডটা, এই সাইডটা কিন্তু শুধু মুখস্থ, এই সাইডটা কোনো নিয়ম কানুন নাই, ঠিক আছে, এই সাইডটা। আর এইটা দেখেন, এইটা হচ্ছে সন্ধি সমাস প্রত্যয়জনিত ভুল, মানে সন্ধি সমাস পড়লে আপনি পারবেন এগুলো। এটা হচ্ছে দেখছেন, এগুলো হচ্ছে, এটা হচ্ছে নত্যবিধান করিত ভুল, তার মানে এটা আমরা পারবো, পড়ছি অলরেডি এটা, ঠিক আছে। আর এই যে এই সাইডটা, এটা মুখস্থ স্যার, এটা কিচ্ছু করার নেই, এখানে সব নিয়ম না। যেমন আপনারা যখন ইংরেজি স্পেলিং পড়েন, সব কি নিয়ম মেনে পড়েন বলেন? মোটামুটি এইগুলা পড়লে পরীক্ষায় কমন, কিন্তু সমস্যাটা হচ্ছে জানেন, পরীক্ষার হলে নার্ভাসনেসটা মারাত্মক। ক্লাস শেষের দিকে স্যার, আমাদের ক্লাস শেষের দিকে, দেখি কারো দুই একটা কোনো কোশ্চেন থাকলে বলেন, একটু সুখ দুঃখের আলাপ করি আপনাদের সাথে। আছেন কেউ? কোনো কোশ্চেন? ঠিক আছে, বাক্যের অপপ্রয়োগ স্যার এগুলা পড়া ফেলছি, ইন্টারমিডিয়েটের পড়া এগুলা। ওই যে খেয়াল আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, ঘোড়ার ডিম, কি কি জানি আছে না? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, যোগ্যতার সাথে 4টা ভুল 6টা ভুল জড়িত, 6টা, একবারে সহজ টপিক এগুলো। এটা দেখেন, 1 নম্বর হচ্ছে দেখেন ভাষা, আকাঙ্ক্ষা, এগুলো পড়বই না আমরা। রীতিসিদ্ধ অর্থবাচকতা মানেটাকে আমি বলি, হ্যাঁ। রেকর্ডেড ক্লাস করা লাগবে না, এটা করলে রেকর্ডেড ক্লাস করতে হবে না। স্যার কোন টপিক মুখস্থ করতে হবে ক্লাসে ক্লাসে বলে দিব তো। শুনেন, সিইউতে বাংলা কঠিন হয় কিনা একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার এক স্টুডেন্ট, এটা আমি ইয়ার মধ্যে বলছিলাম, লাইভ লঞ্চিং এর মধ্যে বলছিলাম আমি, ওর বাড়ি হচ্ছে ভোলা, ভোলা একটা নদী আছে তেঁতুলিয়া নদী। তো আমি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আর অ্যাডমিশন টেস্টের পরীক্ষা নিচ্ছি, তো কোশ্চেন দিলাম তেঁতুলিয়া নদী কোথায়। তো বাকি পোলাপাইন তো আর জানে না তেঁতুলিয়া নদী কই, ওরা মনে করছে তেঁতুলিয়া থানা, ওই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, অ্যান্সার শুরু করছে তেঁতুলিয়া, সব তেঁতুলিয়া। ও সবাইটা দেখা, পরীক্ষার হলে তো একটু দেখা দেখি করা যায় আর কি, 2 নম্বরই করা যায়। ও অ্যান্সার করছে তেঁতুলিয়া। এখন যখন আমি সলভ করে দিচ্ছি, নাই তোর বাড়ি না ভোলা, তুই এটা তেঁতুলিয়া দিলি। স্যার বিশ্বাস করেন, আমি এই নদীতে গোসলও করি, মানে এই তেঁতুলিয়া নদীতে ও গোসলও করে, বুঝছেন। কিন্তু সবাই যখন অলরেডি তেঁতুলিয়া, তারা হচ্ছে ওই যে পঞ্চগড় বুঝাইতেছে তেঁতুলিয়া নদী, মানে পঞ্চগড়েরটা, আমি চিন্তা করলাম তাহলে আমি মনে ভুল, বুঝতে পারছেন। তো অ্যাডমিশন টেস্টের সিস্টেমটা হচ্ছে এরকম যে 100% আপনার কনফিডেন্স আছে, 100%, ঠিক আছে, তারপরেও ওইখানে যে হচ্ছে মাথা ঠিক রাখা যায় না, ঠিক আছে, এই অবস্থা। স্যার এইটা আমি ওরকম পড়াবো না, এখানে আর কিচ্ছু নেই, এখানে উপমার ভুল প্রয়োগ, আসক্তি, এগুলা কিচ্ছু নেই, এগুলা জাস্ট হচ্ছে পড়ার বিষয় এগুলা। এই দেখেন, এই যে এই বাক্যগুলা ইন্টারে যা পড়ছেন তাই, এগুলা ইন্টারে যা পড়ছেন তাই, আমি এগুলা কোনো কিছুই পড়াবো না, ঠিক আছে।
পড়ছিলেন না বাক্যের অপপ্রয়োগ, এই টাইপের শুদ্ধ বাক্য অশুদ্ধ বাক্য একটা লিস্ট, এটা আপনাদের পড়তে হবে, এটা আপনাদেরই পড়তে হবে, ঠিক আছে। আর তুলনামূলকভাবে এখান থেকে প্রশ্ন কম থাকে, আবারও বলতেছি, এখান থেকে তুলনামূলক মানে বাক্যর শুদ্ধ অশুদ্ধ এখান থেকে তুলনামূলক প্রশ্ন কম থাকে। তাই বলে যে আমরা পড়াবো না তো বিষয়টা এমন না, আমাদেরকে তো পড়াইতে হবে, ঠিক না? নয়তো আবার খবর আছে আপনাদের। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ, এগুলো অনেক সহজ। ওকে, আজকে তাহলে ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। ক্লাস করছেন, ঘুম থেকে উঠছেন, অনেকে এখনো ঘুম থেকে উঠেন নাই। হ্যাঁ, আজকে আমার ছুটি, ঠিক বলছেন। আজকে তাড়াতাড়ি থ্যাংক ইউ চলে আসলো। আচ্ছা, এখন বই থেকে যে যার বই থেকে প্র্যাকটিস করেন, যে যার বই থেকে। কঠিন কিছুই আসবে না, খুব সহজ বিষয় আসবে, কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখতে হবে। বাংলার জন্য প্র্যাকটিস শিট দিব স্যার, কোয়েশ্চেন প্র্যাকটিস শিট মানে হচ্ছে স্যার কোয়েশ্চেন ব্যাংক, আর কিছুই না, ঠিক আছে? আর এগুলা পড়লে হবে, কারণ আমার স্লাইডগুলা এনাফ, আমার স্লাইডগুলা যা লিখি এনাফ, কিন্তু বাস্তবতা হচ্ছে পোলাপাইন পড়েই না, পোলাপাইন। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।